ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম। এক্সাম কেমন হলো? ভালো। মানে সবার মিড টার্ম কেমন হয়েছে? মোটামুটি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো আমরা তাহলে আসলে ক্লাস স্টার্ট করি, বিকজ আমরা উই আর রানিং আউট অফ টাইম। আপনাদের এরপর আবার ব্যাক টু ব্যাক ক্লাস থাকে। সো বিফোর মিড উই অলরেডি স্টার্টেড দ্য চ্যাপ্টার 5 ফ্রম ইয়েস, বলেন, কিছু বলতে চান শুম্পা? শুম্পা কিছু বলবেন? আচ্ছা, সো বিফোর মিড উই হ্যাভ স্টার্টেড দ্য চ্যাপ্টার 5। আমাদের যে রেফারেন্স বইটা আছে পার্কিনের ম্যাক্রো ইকোনমিক্স, সেটা চ্যাপ্টার 5 অলরেডি আমরা স্টার্ট করেছিলাম। এবং হচ্ছে গিয়ে সেখানে আমরা অলরেডি এটা হাফ পোর্শনও কমপ্লিট করে আছি, উইচ ইজ অ্যাবাউট দ্য আনএমপ্লয়মেন্ট পার্ট কমপ্লিট করেছি। উই হ্যাভ কমপ্লিটেড সাম ম্যাথস পোর্শন ফ্রম দেয়ার। এবং আমি দেখা গিয়েছে আপনাদের কিন্তু সেখান থেকে ম্যাথস রিলেটেড কোশ্চেনও করেছি। ম্যাথস থেকে আমাদের ভাইভাতে কিন্তু বেশ কোশ্চেন গুলো আমি মেইনলি করেছিলামই হচ্ছে ম্যাথস থেকে। তো এটা কিন্তু আমরা করেছি। আজকে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে গিয়ে এটা সেকেন্ড হাফ। আমি আসলে ইচ্ছে করেই আমি বলেছিলাম যে আমি শেষ করিনি, কারণ হচ্ছে গিয়ে সেখানে আমাদের মানে আমরা যে ইয়াটাতে যাব, মানে ইনফ্লেশনের পার্টটাতে যাব, সেখানে আসলে আমাদের একটা বড় ম্যাথস এর পোর্শন আছে। আমি ইচ্ছে করে আসলে এই পোর্শনটাতে যাইনি, সো দ্যাট আমরা হচ্ছে গিয়ে আপনার জিনিসটা মানে আফটার মিড যাতে আমরা এটা ফাইনাল এটা করতে পারি, যেহেতু আমাদের মিডে অলরেডি কিছু ম্যাথস পোর্শন ছিল, আমরা ভালোভাবে যাতে ম্যাথসটা কমপ্লিট করতে পারি। এ কারণে হচ্ছে গিয়ে কিন্তু আমি আপনাদের ওই পোর্শনটা তখন কমপ্লিট করিনি, যেটা আমি বলছিলাম। So, আজকে আমরা সেটা দিয়ে স্টার্ট করব, which is about the unemployment problem. Sorry, which is about the inflation problem and the relevant ideas about that. And এটার জন্য আমি আমার পিডিএফটাকে শেয়ার করে, সরি, পাওয়ারপয়েন্ট স্লাইড যেটা ছিল আনএমপ্লয়মেন্ট, ওটাকে শেয়ার করেছি। আমাকে কেউ একটু বলতে হবে। আপন আমি কি শেয়ার করেছি? ম্যাম আপনি শেয়ার করেছিলেন একদম লাস্টের দিকে আনএমপ্লয়মেন্ট স্লাইডটা। হ্যাঁ, মানে শেয়ার তো করেছে, অ্যাটলিস্ট শেয়ার করিনি আপনি এমন তো প্রথম না। শেয়ার করেন, পরে আমরা বলার পর আপনি শেয়ার করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ভুলে গিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা যেটা ছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্টের একটা পোর্শন, আনএমপ্লয়মেন্টটা আমরা শেষ করেছিলাম, কিন্তু ওই যে ইনফ্লেশনটা শেষ করিনি। তো আমরা আসলে ইনফ্লেশনটা, সরি, আমি একটু পেজটা ওপেন করে নিই। তো আমরা আসলে বেসিক্যালি আমরা আজকে যেটার উপর ফোকাস করবো, উইচ ইজ অ্যাবাউট দ্য ইনফ্লেশন। আমরা ইনফ্লেশনে চলে যাব এবং হচ্ছে গিয়ে ইনফ্লেশন ডিফ্লেশন এগুলো সম্পর্কে জানবো, যে ইনফ্লেশন কি, ডিফ্লেশন কি, then why inflation is a problem. ইনফ্লেশন কিন্তু একটা ইকোনমির জন্য একদম যে জিরো রেট অফ ইনফ্লেশন দরকার হয় সেটাও না, আবার হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্টও যে আমি মানে আবার একেবারে যে ইনফ্লেশন না থাকলে যে ইকোনমিটা ভালো থাকবে সে বিষয়টা কিন্তু সেরকমও না। অর্থাৎ দুটোরই আমাদের দরকার আছে, ইনফ্লেশনও থাকবে, আবার হচ্ছে গিয়ে আপনার ইনফ্লেশনও থাকবে, এবং আবার সেখানে হচ্ছে কি এটা মানে মেইন কথা হচ্ছে কি এটা সহনীয় পর্যায় পর্যন্ত ইনফ্লেশনটা কিন্তু আমরা এখানে আসলে টলারেট করতে পারি। তো আমরা সেটাই দেখতে পাবো যে আমাদের আসলে কত লেভেল পর্যন্ত ইনফ্লেশনটা দরকার, সেটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা এখানে আসবো। ওকে, সো আমরা সেটা দেখবো। তারপরে আমরা চলে যাব হচ্ছে কি টু ক্যালকুলেট দ্য ইনফ্লেশন। সো টু ক্যালকুলেট দ্য ইনফ্লেশন উই নিড আইডিয়া অ্যাবাউট দ্য সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আমরা সেটা সম্পর্কে আইডিয়া নিব। আফটার দ্যাট উই উইল গো টু হাউ টু ক্যালকুলেট দ্য সিপিআই। সিপিআই ক্যালকুলেশনের পরে আমরা আসলে ইনফ্লেশন রেট ক্যালকুলেশন করবো এবং সেখান থেকে ফোরকাস্টিং করা শিখবো, মানে প্রেডিকশন করা শিখবো। সো এটুকুই আসলে এই চ্যাপ্টার থেকে আমরা পড়বো। আমি স্লাইডটা ধরে হয়তো আগাবো, কিন্তু আসলে পড়বোটা কি সেটা বোঝানোর জন্য হচ্ছে গিয়ে আমি আহ একটু বইটা আমরা দেখে নিলাম যে আমরা আসলে কোথায় কোথায় যাবো। জাস্ট আমি একটু আপনাদের পার্টিসিপেন্ট লিস্টে দেখে অ্যাটেন্ডেন্সটা একটু বসিয়ে নিচ্ছি, এটার জন্য একটু টাইম অ্যালাউ করেন আমাকে। দেন হচ্ছে কি আমি আবার স্টার্ট করছি। আচ্ছা, তৌসিফ হোসেন স্যার, আপনার আইডিটা কত? ম্যাম লাস্টে 059 69, লাস্ট লাস্টে 59 69, 59, 59। 59 ওকে, আচ্ছা, বাকিদের ওয়ারিড হওয়ার কিছু না, তো রেগুলার আসে না, ওই ওই ওয়াইজ হচ্ছে কি আমি দিয়ে ফেলছি।
নিজেই লিখে দিয়ে ফেলছে অ্যাটেন্ডেন্সটা ম্যানুয়ালি, এই জন্য রোল কল করছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা হচ্ছে গিয়ে এটার জন্য একটা স্লাইড আছে, ওটাই বলছেন যে স্লাইডে এখন চলে যাব, যে আমরা আসলে কিভাবে জিনিসটাকে ওভারকাম করবো সেটা দেখবো। So in chapter 5 we are going to talk about the monitoring jobs and inflation. Monitoring jobs actually covering the point which is unemployment. We have covered that portion. We get idea about the unemployment situation. Unemployment means you are searching, you are willing to do a job and you are searching for it, but when you don't get a full-time employment for you, then that situation is called unemployment. Then we can calculate the some unemployment ratio. Actually, those need for the to find out the labor market situation. So from there we have find out how to calculate the unemployment rate, employment rate, what is labor force. Then we get idea about the types of unemployment. So on. So next, our topic is about the inflation and deflation. So before starting the inflation topic, there are some macroeconomic indicators. So using them, you can find out how the economy goes, how the economy actually going on. So one of the macroeconomic indicator is inflation. So for example, if you talk about the economic condition of Bangladesh, obviously আপনি কিন্তু এই ম্যাক্রোইকোনমিক ইন্ডিকেটর হিসেবে ইনফ্লেশনটা দেখবেন, যে বাংলাদেশের ইনফ্লেশন রেট কেমন চলছে বা বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট কেমন চলছে, গ্রোথ রেটটা কেমন আছে। দোজ আর দ্য ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, মানে যেগুলো দেখে আমরা আসলে বুঝতে চেষ্টা করি যে সেই ইকোনমিটার সিচুয়েশনটা কি, এরকম। সো এই ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এটি যেটা বলছিলাম যে ইনফ্লেশন কিন্তু ওয়ান অফ দেম। আমরা এখান থেকে এটাতে আসবো। আচ্ছা, সো ইনফ্লেশনে আসি। ইনফ্লেশন কি বোঝায়? ইনফ্লেশন মিন্স ইটস দ্য ইনক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল অফ গুডস এন্ড সার্ভিসেস। ওকে, সো ইনফ্লেশনটাকে বলছি যে আমি যখন কিছু নিয়ে মানে আমি কোনো কিছু নিয়ে কাজ করব, মানে আমি যখন প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমি যদি দেখি যে প্রোডাক্টের দামটা অ্যাভারেজে বেড়ে যাচ্ছে, that's called inflation. And the opposite of inflation is actually called deflation. That means the decrease in average price level. So আরো একটু clear করে বলি। Say for example, in current Bangladesh, the inflation rate is 5%, which means বাংলাদেশে যা প্রোডাক্ট আছে, their price will be increased by 5%. So 5% করে বাড়া বলতে বোঝাবো যে এইভাবেই আমাদের যে প্রোডাক্টে থাকুক না কেন, সেটা হচ্ছে গিয়ে যে প্রোডাক্টে থাকুক না কেন সেই প্রোডাক্টের দাম হচ্ছে 5% করে পড়ছে। ফর এক্সাম্পল, আপনি ধরেন চালের কেজি ছিল 100 টাকা, সো 5% হারে এটার দাম হয়ে যাবে হচ্ছে গিয়ে 105 টাকা। এই যে বললাম 5% বাড়বে, আপনি কিন্তু 1 কেজি চালই পাবেন কিন্তু এটার দাম হয়ে যাবে 105 টাকা। বিষয়টা এইভাবে আসবে। বা ধরেন আপনি সাপোজ একটা পেন কিনছিলেন, একটা পেনের দাম ধরেন ছিল 10 টাকা, এখন সেই পেনটা যখন 5% ইনফ্লেশন অ্যাডজাস্ট করে আপনি কিনতে যাবেন, এটার দাম হয়ে যাবে হচ্ছে 10 টাকার 5% কত, 50 পয়সা না, সো 10.5 পয়সা, এরকম হচ্ছে গিয়ে 10.50 পয়সা, সরি মাই মিস্টেক, অর্থাৎ 10.5 টাকা এরকম একটা দাম হবে। তো এই যে আমরা যে দেখছি, যে দেখেন আমি যে রেটে মানে রেট অফ ইনফ্লেশন যেটাকে বলছি, সেই রেট ওয়াইজ দ্য প্রাইস লেভেল ইনক্রিজ ইন দ্যাট ওয়ে, এন্ড আমি কিন্তু সেম অ্যামাউন্টের প্রোডাক্টই পাচ্ছি। এমন না যে আমি 100 টাকার প্রোডাক্ট 105 টাকা, ইনফ্লেশন রেট 105 টাকা বলে আমি সেটাতে কিনতে যেয়ে আমার প্রোডাক্ট
মানে আমি আমার প্রোডাক্ট বেড়ে যাচ্ছে, মানে আমি 1 কেজির জায়গায় 2 কেজি পাচ্ছি, এরকম কিন্তু কিছু হচ্ছে না। আমি সেম অ্যামাউন্টের প্রোডাক্টই পাচ্ছি, বাট আমার প্রাইসটা বেশি দিতে, অর্থাৎ আমার পকেট থেকে বেশি টাকা চলে যাচ্ছে। এই যে সিচুয়েশনটা অ্যারাইজ হচ্ছে, অ্যাকচুয়ালি দিস ইজ ইনফ্লেশন। জিনিসটাকে আরো একটু ভালোভাবে যদি বোঝাতে যাই, তাহলে একটু নিজের লাইফ দিয়ে চিন্তা করেন। এখন তো করোনাকালীন সময়, এটা আমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। সাপোজ আমরা নর্মাল সময়ে ধরেন 2 বছর আগে চিন্তা করেন, 2 বছর আগেও এমন ছিল যে 100 টাকা দিয়ে লাঞ্চ করা যেত। ধরেন আপনি ইউনিভার্সিটিতে আসছেন, 100 টাকা দিয়ে কিন্তু দেখা যেত যে মোটামুটি ভরপেটে খাওয়া যায়। বিষয়টা অনেকটা এরকম থাকতো যে 100 টাকা আমরা যতটুকু লাঞ্চ করছি, দ্যাটস ওকে ফর আস। এখন আসি, যখন হচ্ছে গিয়ে আহ ঠিক গত বছরের সময় কথা চিন্তা করেন তো, যখন আমরা নভেম্বর ডিসেম্বরে অফিসে যেতাম, মানে আমরা ইউনিভার্সিটি যেতাম, 100 টাকায় কি আদৌ লাঞ্চ করা পসিবল? আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি কিন্তু বলবো যে না, আমার পক্ষে সম্ভব হতো না। 100 টাকা দিয়ে যদি আমি ইয়ে করতাম, দেখা যেত যে যে লাঞ্চ পেতাম ওইটা আসলে লাঞ্চের পর্যায়ে পড়ে না আমার জন্য, এরকম একটা বিষয় হয়ে যেত। তো আমি আসলে জিনিসটাকে যেভাবে চিন্তা করে দেখলাম, আমি দেখলাম যে 2018 সালে প্রাইস রেট যেমন ছিল, ইনফ্লেশন রেটটা যেমন ছিল, 2019 সালে সেটার পরিমাণ বেড়ে গেছে। তাহলে সবকিছু দামই সেভাবে বাড়বে, তাহলে আমি ওই একই টাকা খরচ করে সেম অ্যামাউন্টের গুড তো পাবো না। আমাকে কি করতে হবে, তার থেকে আরো একটু বেশি টাকা খরচ করতে হবে, এবং করে সেই সেম অ্যামাউন্টের গুড আমি কনজিউম করতে পারবো। সো ইনফ্লেশনের বেসিক্যালি মানে ইনফ্লেশনটাকে যদি আমি একটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে ইনফ্লেশনের যে দিকটা, ইনফ্লেশনটা আসলে যে বিষয়টা হয়ে যায়, যে ইনফ্লেশনের ক্ষেত্রে জিনিসপত্রের দামটা বাড়ে, এবং আমরা দেখা যায় যে একই অ্যামাউন্টের প্রোডাক্ট কনজিউম করছি, বাট ইউজিং দ্য সেম অ্যামাউন্ট, মানে স্পেন্ডিং সেম অ্যামাউন্ট অফ মানি, মোর মানে মোর মানি। এরকম একটা সিচুয়েশন, অর্থাৎ পকেট থেকে আমাদের খুব বেশি টাকা চলে যাচ্ছে, এরকম সিচুয়েশন থেকে আমরা কিন্তু হচ্ছে গিয়ে ইনফ্লেশন, এরকম সিচুয়েশনটাকে আমরা ইনফ্লেশন বলে থাকছি। তো বাংলাদেশে এখন যদি অ্যাকচুয়ালি ইনফ্লেশন রেটে যাই, বাংলাদেশে আমি মানে লাস্ট দেখেছিলাম 6 পয়েন্ট সামথিং ইনফ্লেশন রেটটাকে, 7% না, 6.64 মোস্ট প্রবাবলি আমি দেখেছিলাম। সো দ্যাটস দ্য ইনফ্লেশন রেট ইন কারেন্ট বাংলাদেশ। সো হুইচ মিনস গত বছরের তুলনায় যদি আমি এই বছরের প্রোডাক্টের দাম কম্পেয়ার করি, আমি দেখবো যে 6.64% করে ইনক্রিজ করেছে। সো নাও আমরা এখন দেখবো যে why the inflation are problem. ওকে, আমরা এখন ফাইন্ড আউট করে দেখবো যে ইনফ্লেশনটা কেন আসলে একটা প্রবলেম, সেটা আমরা বোঝার চেষ্টা করব। সো দেয়ার আর সেভারাল রিজন বিহাইন্ড ইট। আচ্ছা, আই হ্যাভ এ কোশ্চেন। আজকে তো আমরা জানি ক্লাস হবে, তো আজকে পার্টিসিপেশন রেট এত কম কেন? আমি কিন্তু কালকে লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্স কাউন্ট করতে যে আমি 23 পেয়েছি, সো সেই 23 হাফও নাই আজকে। এটা কেমন না? ওকে, সো চলে যাই। ইনফ্লেশনটা আসলে একটা প্রবলেম অ্যারাইজ করে, যেটা হয় যে আমরা যতই বলে থাকি না কেন, ইনফ্লেশন অ্যাকচুয়ালি সেলফ এ প্রবলেম। সো প্রবলেম গুলো কি, সেগুলো সম্পর্কে আমরা প্রথমে চলে যাই। ফার্স্ট প্রবলেমটা যেটা বলছে, আচ্ছা একটু আপনাদের দেখিয়ে দিই। আমি কিন্তু এটা বই থেকে পড়াচ্ছি, আমি জাস্ট এখানে পয়েন্ট গুলো মেক শিওর করছি যে পয়েন্ট গুলো দিয়েছি, কিন্তু এটা কিন্তু পুরোপুরি মানে এটার পুরো জিনিসটা বই থেকে কালেক্ট করা। একটু দেখিয়ে নিই। ইভেন আমি যখন সিপিআই পড়াবো, আমি বইয়ে চলে যাবো আবার। এই যে আমি কিন্তু এই পেজে আছি, পেজ নাম্বার 116. So in this page, you are going to find out that is why inflation is problem, like the redistribution of income, redistribution of wealth, lower rate of GDP and unemployment. So here you will find out all the answers. Okay. তো জাস্ট আমি আমার স্লাইডে আমি পয়েন্টস গুলো মেনশন করেছি, কিন্তু আমি কিন্তু স্লাইডে কোনো এক্সপ্লেনেশনে জানি, বিকজ ইউ আর গোইং টু গেট ফ্রম ইউর বুক। So the first problem arises from inflation, which is redistribution of income. ইনকামটা রিডিস্ট্রিবিউট হয়ে যায়, এটা হচ্ছে প্রথম সমস্যা। এখন আপনি বললেন মানে ইনকাম রিডিস্ট্রিবিউট হয়ে যায় মানে, আমরা কি সিন্ডিকেট, এই কথাটার সাথে তো মনে হয় খুব পরিচিত আমাদের দেশে। এটা খুব কমন একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে যায়,
এবং জিনিসপত্রের দাম বেশি অস্বাভাবিক হারে বেড়ে যায়। যেমন আমরা কিছুদিন আগে দেখছিলাম যে আলুর কেজি 20 টাকা 25 টাকা, ওকে ফাইন 30 টাকা হতে পারে, সেটার কেজি 100 টাকাও চলে গিয়েছিল, 100 120 টাকা এরকম দাম ছিল। এক্স্যাক্টলি আমি দামটা জানি না, আমার যেহেতু গ্রোসারি সেভাবে করতে হয় না, আমি এই জন্য দামটা জানি না। গ্রোসারি সর্বোচ্চ ম্যাম 120 টাকা উঠছিল ম্যাম আলুর দাম। আচ্ছা 120, থ্যাংক ইউ। তো আমি যে মানে এরকম দামটা, মানে এখন দেখেন আলুর কেজি, মানে বাংলাদেশে কিছু প্রোডাক্ট আছে যেটা খুব খুব বেশি অ্যামাউন্টে আপনার আমরা প্রোডাকশনে যেতে পারি। উইথ নাম্বার 1 ইজ রাইস, কিন্তু সেকেন্ড পজিশনে আপনি আলু পাবেন। আলু, তারপরে হচ্ছে ডাল, ডাল জাতীয় প্রোডাক্ট, এগুলো আমাদের দেশে খুব বেশি উৎপাদন হয়। আপনি গ্রামে গেলেই দেখবেন যে আপনি যদি গ্রামে যান, গ্রামে গেলেই দেখবেন যে সেখানে আপনি জমিতে কিছু কিছু চাষ না হোক, আপনি দেখবেন যে ধানটা লাগাচ্ছে, ধানটা যখন এই যে ওঠার সময় হয়েছে তখন আলু বুনে দেয়, এরকম হয়। আলুগুলো বুনে দেয়, এবং আমাদের দেশের আবহাওয়াটা আলু হওয়ার জন্য একটা বেশ ভালো একটা আবহাওয়া এরকম। সো এটা কিন্তু হতে থাকে। এখন কথা হচ্ছে গিয়ে যে যখন এইভাবে অস্বাভাবিক হারে প্রোডাক্টের দাম বাড়তে থাকে, তখন আমরা একটা একটা কথা সবসময় শুনি, সেটা বলে কি সিন্ডিকেট, বলে কি সিন্ডিকেট করে দাম বাড়ি। এখন এই সিন্ডিকেট বিষয়টা আসলে কি? সিন্ডিকেটটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে কৃত্রিম ভাবে জিনিসটাকে স্টক করে ফেলে, এবং যেহেতু এখানে এই ধরনের বড় মার্কেট গুলোতে অনেক সময় দেখা যায় যে সেলার অল্প কিছু মানুষ থাকে, তো তারা মিলে এমন একটা মার্কেট সিস্টেম অ্যারাইজ করে, সেই কারণে আপনার প্রোডাক্টটা কিন্তু একজনের কাছ থেকে আপনাকে পারচেজ করতে হয়। তো সে প্রোডাক্ট গুলোকে স্টক করে রাখে, এবং আপনার হচ্ছে গিয়ে একদম আর্টিফিশিয়ালি প্রাইস লেভেলটাকে খুব হাই করে ফেলে। সো নাও দা নেগেটিভ সাইড অফ দিস কাইন্ড অফ প্র্যাকটিসেস, সো আপনি আলু কেনার জন্য ধরেন আপনার বাজেট ছিল সাপোজ মাসে 300 টাকা। এখন আলুর দাম বেড়ে যখন 3 গুণ হয়ে গেল, আপনি বাধ্য হলেন 300 টাকার জায়গায় 1000 টাকা খরচ করে আলু কিনতে, যতটুকু আলু আপনার কনজিউম করা দরকার ছিল আপনার এবং আপনার ফ্যামিলির জন্য। 1000 টাকা আপনি স্পেন্ড করলেন। এখন এই যে 1000 টাকা আপনি স্পেন্ড করে ফেললেন, এই 1000 টাকাকে আপনার কি বেতন বেড়েছে? আপনার বেতন তো 300 টাকার সমানই আছে। তাহলে বাকি যে 700 টাকা আপনি অতিরিক্ত খরচ করছেন, এটা কোথা থেকে পাচ্ছেন? আমরা যেটা করি নর্মালি এই ধরনের কেসে, আমরা আমাদের সেভিংস থেকে, মানে পকেট থেকে টাকাটা দিয়ে দিই, সেভিংস আমি বলতে পারি এই ক্ষেত্রে, সেখান থেকে আমরা টাকাটা দিয়ে দিই। এবং এই যে যেই টাকাটা আমার পকেট থেকে বের হওয়ার কথা না, টোটালি ইললিগাল ওয়েতে অন্য একজন মানুষের কাছে কিন্তু সেই টাকাটা চলে গেল, যেটা যাওয়া উচিত ছিল না। আমি কি বুঝাতে পারছি যে সিন্ডিকেটরা দাম বাড়ার কথা না, তারপরও আর্টিফিশিয়ালি বাড়িয়ে দিল। আমি বাধ্য হলাম প্রোডাক্ট, ধরেন আলু ছাড়া বা তেল ছাড়া বা চাল ছাড়া আমার তো খাওয়া, আমার তো খেয়ে পরে বেঁচে থাকতে হবে, অতটুকু জিনিস তো আমার কনজিউম করতে তো সম্ভব না। তো আমিও কনজিউম করতে বাধ্য হলাম, এবং এই কনজিউম করার কারণে আমি যে স্পেন্ডটা করলাম, সেই স্পেন্ড, মানে আমার এই খরচটা, এটা হচ্ছে গিয়ে, মানে আমার এই অতিরিক্ত যে টাকাটা আমি ব্যয় করলাম, সেই ব্যয়টা ওই যে যে কার পকেটে চলে গেলো, বিভিন্ন হাত ঘুরে এই যে যিনি কৃত্রিম ভাবে দামটা বাড়িয়ে দিচ্ছে তার কাছে কিন্তু চলে গেল। তাহলে এই যে কৃত্রিম ভাবে দামটা বাড়িয়ে দিল, কৃত্রিম ভাবে যে ইনকামটা আমার আর্নিংটা আর একজনের কাছে চলে গেল, যেটা যাওয়ার কথা না, সেক্ষেত্রে এই জন্য এখানে বলে যে এটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম। অর্থাৎ যার ইনকামটা যতটুকু হওয়ার কথা না, যখন ইনফ্লেশনটা দেখা দিবে, দেখা যাবে যে সে সেই অতিরিক্ত পরিমাণ ইনকামটা করে ফেলবে। অর্থাৎ ইনকামের মধ্যে এক ধরনের ইমব্যালেন্সিং সিচুয়েশন অ্যারাইজ হয়। দ্যাটস কল্ড দ্য রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম হিয়ার। আপনি বলতে পারেন যে ম্যাডাম তার মানে হচ্ছে গিয়ে সাপোজ, হ্যাঁ বলেন 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 বলেন। ম্যাম হুম ম্যাম বলতে চাচ্ছিলাম যে ইনফ্লেশনটা তো ম্যাম, এটা তো ম্যাম মার্কেটেই হ্যাঁ দেখা যায়, কিন্তু ম্যাম এটার কি ম্যাম মধ্যস্থভোগীরা মানে মিডল ম্যানরাই কি এই জিনিসটা রেইজ করে? না, মিডলম্যানটা এটা রেইজ করে না, বাট আমাদের দেশের যে ইকোনমিক সিস্টেম, আমাকে যদি সিম্পলি বলতে বলেন তাহলে আমি বলবো আমাদের দেশের ইকোনমিক সিস্টেমের কারণে এটা মিডলম্যানরা এটা বেনিফিটসটা এনজয় করে। হুম আচ্ছা।
কিন্তু যদি এটা আপনি আমাদের ওয়েল ডিফাইন্ড একটা ইকোনমি হতো বা আমাদের ইকোনমিটাকে যদি মনিটরিং সিস্টেমটাকে খুব স্ট্রিক্ট হতো, সেই ক্ষেত্রে দেখা যেত কি রিডিস্ট্রিবিউশন অফ ইনকামটা, মানে আপনি যেটা বলছেন যে বেনিফিটসটা কারা পেত, মানে ইনফ্লেশন হলে যে সবাই যে লুজার হয় তা তো না, অনেকে বেনিফিটেড হয় যাদের যে ইনকাম যাদের বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই ভুল বলছি, মানে এই রিডিস্ট্রিবিউশন অফ ইনকামের ক্ষেত্রে যেটা হতো যে আপনি তখন আসলে এটা দেখতে পেতেন যে মেইনলি প্রডিউসার যারা, জি যারা প্রডিউসার তারা এটা গেইনার হচ্ছে, এন্ড উই আর দ্য কনজিউমার, আমরা এখানে লুজার হচ্ছি। এটা আমরা তখন খুব ভালোভাবে ফিল করতে পারতাম। এটাই বলতেছি, যেমন রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম এখানে এই যে ওয়ার্কার্স এন্ড এমপ্লয়ার এইভাবে নিয়ে বলছে, ওয়েজ কন্ট্রিবিউশন নিয়ে বলছে। তো বলছে যে ধরেন যদি আমি ওয়ার্কারদের কথা বলছি, এন্ড এমপ্লয়ার্স যারা, মানে যারা চাকরি দিচ্ছে, মানে আমি ওয়ার্কারটাকে দিয়ে এখানে কনজিউমার বুঝেছি, এমপ্লয়ার্স দিয়ে আমি আসলে এখানে প্রডিউসারদেরকে বুঝাচ্ছি বা সাপ্লায়ারদের বুঝাচ্ছি। সো আমার তো এই যে আমি যেটাকে বলছেন যে আমি ওয়ার্কার, আমি যে টাকাটা স্যালারি পাচ্ছি সেটা দিয়ে আমি আমার ফ্যামিলি মেনটেন করছি। সো নাও আমার স্যালারি কিন্তু ইনফ্লেশনের জন্য বাড়ে নাই। হ্যাঁ, কিন্তু আমার যে এমপ্লয়ার্স, আমি যে কাজটা করে দিচ্ছি, সাপোজ আমি কৃষি শ্রমিক, তো আমি আলু আলুর ফলন ফলাচ্ছি, আমার যিনি মালিক, মানে আমি যার আন্ডারে কাজ করছি, তো কি হচ্ছে, আলুর দাম বেড়ে যাওয়ার কারণে যে বেনিফিটস সে কিন্তু সে পাচ্ছে, কিন্তু আমি কিন্তু পাচ্ছি না। বুঝতে পারছেন বিষয়টা? তো আমার ওয়েজ কিন্তু সেম আছে, কিন্তু ইনফ্লেশনের কারণে আই জি হ্যাভ টু পে মোর। আমি যখন বেশি পে করছি, আমার এই অতিরিক্ত টাকাটা, আমি যে অতিরিক্ত ব্যয় করছি, এই টাকাটা, যে টাকাটা আমার সেভ করার কথা ছিল, সেই টাকাটা কিন্তু যার কাছে যাওয়ার কথা না তার কাছে চলে আসলো। এখন আসি সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড নেগেটিভ পয়েন্ট অফ ইনফ্লেশন ইজ রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। ইয়েস, ওয়েলথটা অর্থাৎ সম্পত্তি যেটাকে আমরা বলছি, আমাদের যে সম্পদ যেটা, সেটা রিডিস্ট্রিবিউশন হয়ে যায় বিকজ অফ ইনফ্লেশন। কিভাবে হচ্ছে, এই যে আমি বলছিলাম যে আমি যখন ইনফ্লেশন, আমি চলতে পারছি না, আমি আমার সেভিংস থেকে স্পেন্ড করে চলছি। সাপোজ আমার কোনো সেভিংস নাই, তাহলে আমি কি করব? কি করব মোহাইমেন? ধরেন আমার কোনো সেভিংস নাই, এখন আমি ম্যাম দোকানে, মানে বাজারে সবকিছুর দাম বেশি, অনেক বেশি, আমি কিনতে পারছি না, তখন আমি কি করব? সেভিংস নাই ম্যাম, বাজারের পণ্য কিনতে পারছি না। মানে ফ্যামিলি মেনটেন করতে পারছি না, তো এখন আমার সেভিংস নাই, এবার ম্যাম হুম বলেন। আচ্ছা, কেউ ম্যাম অ্যান্সার দিতে পারবেন যে আমার সেভিংস লোন করে নাই? চলতে হবে তখন। ম্যাম অল্প কিনবো, না, কনজিউম করব। অল্প তো কেনা সম্ভব না। অল্প কেন কেনা সম্ভব না সেটা তো লোন বলেই করবো দিলাম। ম্যাম, কারণ হচ্ছে গিয়ে ম্যাম লোন সাপোজ করবো। আমার তো বেঁচে থাকার জন্য আহ ওই যে অতটুকু পরিমাণ চাল লাগবেই। ধরেন আপনার প্রতি মাসে বেঁচে থাকার জন্য 5 কেজি চাল লাগে। 5 কেজি চাল না খেলে তো আমি বেঁচে থাকতে পারবো না, এত একদমই মিনিমাম লেভেল বলেছি। এখন ধরেন চালের কেজি হয়ে গেল 500 টাকা। ধরলাম যে চালের দাম এত বেড়ে যাওয়ার কারণে আমি হয়তো 5 কেজির জায়গায় এখন 4.5 কেজি চাল খাচ্ছি, কিন্তু এর কম তো না, মানে এর থেকে কম তো আর আমি খেতে পারবো না, তাহলে তো মরেই তাহলে যাবো। আদার্স যেগুলাতে আমি টাকা খরচ করতাম ওইখান থেকে আমি টাকা কমাই দিব। আচ্ছা, কমিয়েও ধরেন আমি মেনটেন করতে পারছি না, তখন কি করতে পারি? তখন স্যার লোন নিব। এই তো সিম্পল, এইটাই জানতে চাচ্ছিলাম যে আমাদের সাধারণত যেটা হয় যে যখন আমি সেভিংস এ চলে যাই, আমার ইনকাম দিয়ে আমি চলতে পারছি না, এটা একটা কমন টেন্ডেন্সি, উই টেক লোন। Yeah, you can ask me, ma'am, from where? Obviously from financial institute. আমি এই যে ফিনান্স মেজরের একটা কোর্স নেই আপনার এমবিএ তে, এইগুলোই পড়াই। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এন্ড মার্কেটস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট কি, কেন আমরা ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে, এই যে এইসব রিজন, ইনফ্লেশন বেড়ে গেলে যাই, ইন্টারেস্ট রেটের বিষয় থাকে। তো যেটা বলছিলাম যে আমার যখনই হচ্ছে গিয়ে আমি আমার ইনকামটাকে আমি হচ্ছে গিয়ে, মানে আমি দেখলাম যে ইনফ্লেশনের কারণে আমি আর চলতে পারছি না, তখন কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমি
লোন নিব আমি কিন্তু এবং এটা যেটা বলছি এই লোনটা নিতে কিন্তু আমি বাধ্য হব এই লোন, এবং সেক্ষেত্রে আমি চলতে পারছি না বলে আমি কিন্তু এই লোনটা নিতে যাব। সো তাহলে কি হচ্ছে, লোন নেওয়া মানে কি, আমি তো লোন নিলে তো আই হ্যাভ টু রিপে দ্য লোন উইথ দ্য ইন্টারেস্ট, মানে আমি যে অন্য কারোর অ্যাসেট ইউজ করছি সেটার জন্য কিছু বেনিফিটস দিতে হয়, দ্যাটস কল ইন্টারেস্ট। তো ইন্টারেস্টটা সহ ওই যে আমরা যে বিজনেস ম্যাথমেটিক্স এ পড়ে আসি ইন্টারেস্ট ক্যালকুলেশন, সেই ইন্টারেস্ট সহ কি আমাদের দিতে হবে না? অবভিয়াসলি দিতে হবে। তাহলে আমি যখন, আমার তো ইনকাম বাড়ছে না, আবারও বুঝেন বিষয়টা, আমার তো ইনকাম যা ছিল অ্যাজ ইট ইজ আছে, কিন্তু আমি ইনফ্লেশনের কারণে লোন করতে বাধ্য হলাম এবং সেভাবে চলতে বাধ্য হলাম। তাহলে কি হলো, আমার যে অ্যাসেট ছিল সেই অ্যাসেটটাও কি অন্যর হাতে চলে যাচ্ছে না? হ্যাঁ, জি ম্যাডাম সব অ্যাসেট যাচ্ছে না, কিছু হলেও তো যাচ্ছে। জি, তাহলে কি যেটা যাওয়ার অ্যাসেটটা, কথা ছিল হ্যাঁ না। যাওয়ার কথা ছিল না, এক্স্যাক্টলি। সো যেটা আমার কাছেই থাকার কথা ছিল, কোনোভাবেই যাওয়ার কথা ছিল না, তাহলে সেটা কি রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে না? দিস ইজ কল্ড রিডিস্ট্রিবিউট, রিডিস্ট্রিবিউশন হ্যাঁ। অফ ওয়েলথ। এখন আসে ম্যাডাম, এটা কি আদৌ হয়? অবশ্যই হয়। এখন এটার একটা একদম অরিজিনাল সিনারি দেখাচ্ছি। Obviously, it's not our macroeconomic problem. This problem arises for big করোনা ভাইরাসের কারণে হোল ওয়ার্ল্ডে এফেক্টেড। সো এখানে তো আমরা তো মানে মামুলি মানুষজন, মানে আমাদের, যদি আমি আমাদের দেশের কথা বলি, আমরা তো সেই তুলনায় যথেষ্ট লোয়ার পজিশনে আছি। হ্যাঁ, সো আমাদের দেশে কিন্তু এখন স্মরণকালে সর্বোচ্চ ইনফ্লেশন, মানে গত 3-4 বছরে এত ইনফ্লেশন ছিল না, মূল্যস্ফীতিটা এত বেশি ছিল না, সেটা চলছে। তো মূল্যস্ফীতি যখন চলছে, আমি ঢাকা সিটি দিয়েই বলছি, ঢাকা সিটিতে এমনও অনেক অনেক ফ্যামিলি ছিল যারা কিনা জাস্ট যে আর্নটা হচ্ছে সে আর্নিং এর উপরই চলতো, অর্থাৎ বাড়ি ভাড়া দিয়ে খেয়ে দেই তাদের ফ্যামিলি চলছে এইভাবে। অনেক ফ্যামিলি আপনার আশেপাশে তাকালেই দেখবেন যে এখন প্রচুর হচ্ছে গিয়ে আপনার বাসা খালি যাচ্ছে এবং মানুষজন ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। কারণটা কি? কারণ করোনাকালীন সময়ে তাদের যে ইনকাম, সেই ইনকাম দিয়ে তারা ফ্যামিলি মেনটেন করতে পারছে না। কারণ করোনাকালীন সময়ে ইনকাম তো কমে গেছেই, তার সাথে হচ্ছে গিয়ে ইনফ্লেশন রেট বেড়েছে, মানে প্রোডাক্টের দাম বেড়ে গেছে। যতটুকু বেসিক নিড, বেঁচে থাকার জন্য যতটুকু খাদ্য দরকার, সেটুকু কিনে খেতেই তারা হিমশিম খাচ্ছে। হ্যাঁ, তাহলে তারা কি করবে? তারা কি তাদের পক্ষে থাকা সম্ভব? তখন তারা কিন্তু তাদের ওয়েলথ, মানে লোনও নিয়েছে। সাপোজ লোনটাও কিন্তু, মানে যা সেভিংস ছিল, চিন্তা করেন যে সেভিংসটা তাদের পকেটে থাকার কথা, সেই সেভিংসটা কিন্তু তাদের পকেটে আর নাই। সেই সেভিংসটা তারা আহ বাধ্য হচ্ছে স্পেন্ড করতে। তো অলরেডি সেই সেভিংসটা তারা স্পেন্ড করে ফেলছে, মানে তাদের ওয়েলথ যেটা ছিল সেটা অলরেডি রিডিস্ট্রিবিউট হয়ে গেছে। হয়ে তারা যখন আর থাকা পসিবল হচ্ছে না, তখন কিন্তু তারা ঢাকার বাইরে চলে যাচ্ছে, নিজের গ্রামে ব্যাক করে যাচ্ছে। বিষয়টা অনেকটা এরকম। আমি কি বোঝাতে পারছি? এখন এটাকে শুধু শুধু করোনার দোষ দিবে না, এখানে কিন্তু ইনফ্লেশন একটা বড় একটা অংশে দায়ী আছে। বা আমাদের দেশে যে আর্টিফিশিয়াল বিভিন্ন ক্রাইসিস ক্রিয়েট হয়, আমি যে বললাম সিন্ডিকেটের মাধ্যমে প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয়, এটা কিন্তু অনেক ওয়ান অফ দ্য রিজন বিহাইন্ড ইট। Okay, the third one is lower real GDP and employment. So already we get idea about the real GDP. Real GDP actually comes with the adjustment of inflation rate. ঠিক কিনা? মনে আছে? রিয়েল জিডিপি যখন আমরা ক্যালকুলেশন করতাম এইভাবে, আজকে যদি ঘুমায় যান সবাই, তাহলে কিন্তু সমস্যা আছে। রিয়েল জিডিপিটাই কি ছিল, যে আমরা ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করে পেতাম না, এবং ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করে পেয়েছিলাম কিভাবে? এটার জন্য আবার একটু দিই, বেজ ইয়ারে প্রাইস রেটটা ধরে কাজ করছিলাম না? জি ম্যাম। প্রাইস রেটটা কিন্তু আমরা বারবার ডিফারেন্ট ডিফারেন্ট নিইনি, একটা প্রাইস রেট নিয়েছি যাতে আমরা কম্পেয়ার করতে পারি সিনারিওটা কি হচ্ছে। ওইটাই আসলে ইনফ্লেশনটাকে অ্যাডজাস্টমেন্ট করা বোঝায়। তো আমরা যখন রিয়েল জিডিপি ক্যালকুলেশন করি, হুইচ মিন্স আমরা কিন্তু অরিজিনাল সিনারিটা, মানে আসলে ইনফ্লেশনের ইম্প্যাক্টটা কি সেটা কিন্তু বের করার চেষ্টা করছি, সো দ্যাট আমি যখন হচ্ছে গিয়ে একটা কান্ট্রির ইনফ্লেশনটাকে খুব হাই রেট অফ ইনফ্লেশন পাবো, খুব মানে খুব বেশি মাত্রায় ইনফ্লেশন পাবো, এটা কিন্তু আপনার রিয়েল জিডিপি যেটা, মানে মানে রিয়েল জিডিপি যেটাকে আমি বলছি, সেটা কিন্তু কমিয়ে দিবে, মানে এটাকে আপনি কিন্তু মানে কম পাবেন। এবং আরো একটা বিষয় এখানে আসছে, এটা খুব ইন্টারেস্টিং, এটার জন্য আমি একটু বইয়েও যাব, এখানে একটু লিখবো।
দেন লিখতে লিখতে কথাটা বলবো, এবং ইট লোয়ার্স ইউর আনএমপ্লয়মেন্ট, মানে বেকার, মানে আমি যেটাকে বলছি যে 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 পরিমাণ মানুষ চাকরি পাচ্ছিল তাদের পোর্শনটা কিন্তু এখানে কমিয়ে দিচ্ছে। তাদের পোর্শনটাকে কেন কিভাবে কমিয়ে দিচ্ছে সেটাকে একটু আসি। এটা আমি একদম সিম্পল একটা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখেন, আপনার যদি ইনফ্লেশন রেট হাই হয়, ইনফ্লেশন রেট যদি হাই হয় তাহলে কি হবে, সেভিংস যেটা ছিল আপনার, সেই সেভিংসটা হচ্ছে গিয়ে আপনার কমে যাবে। কিভাবে কমে গেল ম্যাডাম? সেভিংসটা কমলেই হচ্ছে গিয়ে আমি যে বলছিলাম যে আপনি যখনই ইনফ্লেশনে আপনি যাচ্ছেন তখন হচ্ছে গিয়ে যে আপনার সরি মাই মিস্টেক, আপনি যখনই ইনফ্লেশনে যাচ্ছেন তখনই হচ্ছে গিয়ে আপনার বেশি বেশি দাম দিয়ে প্রোডাক্ট কিনতে হচ্ছে। তাহলে বেশি বেশি দাম দিয়ে যদি প্রোডাক্ট কিনতে হয় তাহলে হচ্ছে গিয়ে, না এটা লেখাটা খুব ডিফিকাল্ট, সো বেশি বেশি দাম দিয়ে যদি আপনি প্রোডাক্ট কিনতে যান তখন হচ্ছে গিয়ে আপনার যেটা হবে যে বেশি বেশি দাম দিয়ে যদি আপনি আমি একটু দাঁড়ান, লেখার সাইজটা ঠিক করে নিই, একটু বড় করে লিখতে হবে তো। আচ্ছা, সো আপনি ধরুন বেশি বেশি দাম দিয়ে যখন প্রোডাক্ট কিনছেন তখন আপনার যেটা হচ্ছে যে আপনি বাধ্য হচ্ছেন বেশি দাম দিয়ে কিনতে, তো আপনার হচ্ছে গিয়ে প্রোডাক্ট আপনার হচ্ছে গিয়ে সেভিংস কমে যাচ্ছে। তো আপনার সেভিংস কমে গেলে কি হলো, আপনি হচ্ছেন, আমি জাস্ট এটা অ্যারো দিয়ে বুঝাচ্ছি, উল্টা উল্টা অ্যারো দিয়েছি। সো আপনার সেভিংস কমে গেল, অর্থাৎ আগে যদি ইনফ্লেশন রেট হাই হয়ে যায় আমার যা সেভিংস ছিল তার থেকে সেভিংসটা ফল করছে। তো আমার যখন সেভিংস ফল করছে, সেভিংস ফল করা মানে কি, মানে হচ্ছে গিয়ে আমি কিন্তু নতুন করে কোনো ইনভেস্টমেন্টে যেতে পারবো। ধরেন এখন যদি আমার পকেটে অতিরিক্ত 100 টাকা থাকে তাহলেই না সেই 100 টাকাটা আমি ব্যাংকে যে ডিপোজিট করব বা সেভ করে রাখতে থাকবো, এইভাবে ধরেন আমার সেভিংস এক সময় 10 লাখ টাকা হয়ে গেল সাপোজ, তাহলেই না আমি নতুন করে একটা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করবো। তার আগে কি ইনভেস্টমেন্ট করতে পারবো? পারবো না কিন্তু। বা আমার যদি 100 টাকা সেভ হয় আর ইনকাম থেকে, সেই বিভিন্ন মানুষ, আমার একা সেভ হবে না, আমার সাথে কিন্তু অনেকেরই সেভ হবে, তাই 100 জন কিন্তু এই টাকাটা যে ব্যাংকে সেভ করবে, এবং সেখান থেকে যারা ইনভেস্টর তারা কিন্তু গিয়ে টাকাটা কালেক্ট করে তারা ইনভেস্টমেন্টে যাবে। এখন আমার দেশে ইনফ্লেশনে অনেক হাই, আমি সেভিংস এসটা দিয়ে সেভিংস বুঝেছি, তো ইনফ্লেশনই যেখানে হাই তাহলে আমার তো সেভিংস কি বাড়ার কথা? আমি তো বাধ্য হচ্ছি, আমার তো ইনকাম বাড়ছে না, তাহলে আমি বাধ্য হচ্ছে গিয়ে বেশি বেশি প্রোডাক্ট কিনতে, মানে একই, সরি মাই মিস্টেক, মানে সেম অ্যামাউন্ট অফ বেঁচে থাকার জন্য যতটুকু না ততটুকু প্রোডাক্ট বেশি দাম দিয়ে কিনতে বাধ্য হচ্ছি। তাহলে সেই অতিরিক্ত টাকাটা, অর্থাৎ আমার সেভিংস থেকে ওই টাকাটা বের হয়ে যাচ্ছে, হুইচ মিনস আমার সেভিংসটা ফল করছে। সেভিংস যখন ফল করছে তাহলে কি আমি ইনভেস্টমেন্ট বাড়াতে পারবো? আমি ওভারঅল ইকোনমির কথা চিন্তা করো, অবশ্যই না, ইনভেস্টমেন্ট আমার কখনোই কম বাড়াইতে পারবো না, কারণ হচ্ছে কি আমি তো সেভই করতে পারছি না, তাহলে আমি নতুন করে আবার নতুন করে টাকাটা ইনভেস্ট করব কোথা থেকে? টাকাটা আমি পাবো কোথা থেকে? ব্যাংকে? ব্যাংকে তো আমি অলরেডি ডিপোজিটই করছি না, আমার মতো অনেকেই আছেন যারা ডিপোজিট করছে না। তাহলে যখন ডিপোজিট আমি করছি না, তাহলে ব্যাংকেও ডিপোজিট খালি। এবার আসে, তারপরেও ধরেন কেউ চাইলো যে আমি ইনভেস্টমেন্ট করতে যাবো, তাহলে ব্যাংক দেখলো যে ব্যাংকের কাছে তো আপনার টাকাই নাই, ব্যাংকেও তো চলতে হবে, তাহলে ব্যাংকের লিকুইড কোনো মানিই নাই, ডিপোজিটই কালেক্ট করতে, তখন ব্যাংক কি করবে? আপনার হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেটটা কি বাড়িয়ে দেবে না অটোমেটিক্যালি? যেহেতু হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেটটা কেন বাড়বে সেটা বলছে, যেহেতু দ্বারা দেখছি ইনভেস্টমেন্ট মানে সেভিংস নাই, ডিপোজিট নাই, ইনভেস্টমেন্টও সেভাবে হচ্ছে না, তাহলে ব্যাংকটাকে ধরে রাখতে হলো, যে প্রফিটটাকে ধরে রাখতে, এটা খুব কমন প্র্যাকটিস, সেটা হচ্ছে তখন টেম্পোরারি তারা কিন্তু ইন্টারেস্ট রেটটাকে বাড়ায় দেয়। তাহলে এখানে ইন্টারেস্ট রেটটাও যদি বেড়ে যায়, ইন্টারেস্ট রেটটাকে আমি স্মল আর দিয়ে দেখাচ্ছি, ইন্টারেস্ট রেটটাকে স্মল আর দিয়ে আমি এখানে মেনশন করছি, তাহলে ইন্টারেস্ট রেটটাও যদি বেড়ে যায়, তাহলে ইন্টারেস্ট রেটটা যখন বেড়ে যাবে তাহলে আর কি হবে, ইন্টারেস্ট রেটটা বাড়ার সাথে সাথে আমি কি অনেক বেশি টাকা খরচ করে, মানে আমি এখন যদি লোন নিতে যাই, তাহলে আগে ধরেন আমি লোন নিতে গেলে সাপোজ আমার ইন্টারেস্ট রেট ছিল 1%, অর্থাৎ 1 কোটি টাকাও যদি আমি লোন নিই, মাত্র 1% লোন আমাকে দিতে হবে। কিন্তু 1 কোটি টাকা ইনভেস্ট করে কিন্তু অবশ্যই একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট পসিবল, এবং সেখান থেকে ভালোভাবে, এখন আমি ইনভেস্টমেন্ট করা মানে কি, ধরেন সাপোজ আমি একটা রেস্টুরেন্ট বিজনেস দিলাম, তার মানে কি এই রেস্টুরেন্ট বিজনেস দেওয়ার সাথে সাথে আরো 4-5টা মানুষের কি জব ক্রিয়েট হবে না?
সো আমি যখনই ইনভেস্টমেন্টে যাব সে সাথে সাথে এটা কিন্তু একটা নতুন প্রোডাকশন ক্রিয়েট করে এবং সেই প্রোডাকশনের সাথে সাথে রিলেটেড হিসেবে কিছু মানুষের কিন্তু জব ক্রিয়েশন হয়, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেট হয়। হ্যাঁ, তো আমি যখনই ডিসেভিংস এ চলে গেলাম, সেভিংস এ যাওয়ার সাথে সাথে ওভারঅল ইকোনমিতে ডিসেভিংস এ যাচ্ছে, সেভিংস কমে গেল। সেভিংস কমার সাথে সাথে আমি এই ডিপোজিটও নাই, আমি হচ্ছে গিয়ে নতুন করে ইনভেস্টমেন্টও যেতে পারি, নতুন ইনভেস্টমেন্টও কমে গেল। তাহলে ওদের ইনভেস্টমেন্ট কমার কারণে ব্যাংকেও যেহেতু সেভিংসটা কমে গেল, সো তোমার দিয়াপি রুমে যখনই ইনভেস্টমেন্টটা কমে গেল তখন হচ্ছে কি ইন্টারেস্ট রেটটা বেড়ে গেল। এখন এই ওভারঅল সিনারিওতে কি আমরা কেউ নতুন করে ইনভেস্টমেন্টে যাব? এবং চাইলেও আসলে যেতে পারবো না। তাহলে নতুন করে যদি ইনভেস্টমেন্টে না যাই তাহলে কি হবে? নতুন করে কোনো প্রোডাকশন হবে না, নতুন করে কোনো প্রোডাকশন না হলে নতুন করে কোনো জব ক্রিয়েশন হবে না। বুঝাতে পারছি বিষয়টা? সো নতুন করে জব ক্রিয়েশন না হওয়া মানে কি, যখনই ইনফ্লেশন রেট হাই হয় তখন কিন্তু এমপ্লয়মেন্ট কমতে থাকে। বুঝতে পারছেন? মানে বেকারত্বের হার যেটাকে বলা যায়, আনএমপ্লয়মেন্টটা বাড়তে থাকে। সো হাই রেট অফ ইনফ্লেশন হলে কিন্তু এটার ব্যাড ইম্প্যাক্ট হিসেবে আমার রিয়েল জিডিপি ফল করে। রিয়েল জিডিপি ফল করার সাথে সাথে হচ্ছে গিয়ে যারা হাউস হোল্ডের কথাই বলি, বিজনেসের কথাই বলি, হাউস হোল্ড হচ্ছে ডিসেভিংস এর কারণে তারা কোনো ইনভেস্টমেন্ট ডিপোজিট করতে পারছে না। বিজনেসের কথা যদি বলি, হাই রেট অফ ইন্টারেস্ট এর কারণে তাদের সিচুয়েশন কিন্তু খুবই ওরসন অফ যেটাকে আমরা বলে থাকি সেটা হয়ে যায়, খুবই একটা ব্যাড সিচুয়েশনে তারা পড়ে যায়। সো তখন কিন্তু এই ওভারঅল সিনারিওটা আপনাকে যেটা করবে যে আনএমপ্লয়মেন্ট রেটটাকে কিন্তু রেইজ করবে। সো ওয়ান অফ দ্য ব্যাড সাইড অফ ইনফ্লেশন আমি যদি ওভারঅল ম্যাক্রো ইকোনমিক সেক্টর দিয়ে চিন্তা করি, হুইচ ইজ রেইজিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আচ্ছা, দেন আসি হচ্ছে গিয়ে দ্য লাস্ট প্রবলেম হুইচ ইজ ডাইভার্ট দ্য রিসোর্সেস ফ্রম দ্য প্রোডাকশন। এটাও আর একটা সমস্যা। রিসোর্সটা মানে আমি আরো একটু একদম ইজি ভাষায় যদি আমি এটাকে বলতে চাই, এটা বলতে বোঝায় হচ্ছে গিয়ে আমাদের যে র ম্যাটেরিয়ালস গুলো থাকে, দেখা যাচ্ছে যে আমি ওই যে বললাম যে আমি যেহেতু এখন আর জানি না যে আমার কি হবে, এখন ধরেন ইনফ্লেশনটা যখন খুব বেশি বাড়ছে, আমি করোনা দিয়ে চিন্তা করি, ধরেন ইনফ্লেশন খুব বেশি ভাবে বাড়ছে, তো করোনা যখন বাড়ছে দেন হচ্ছে গিয়ে এখন ধরেন আমি অ্যাজ এ টিচার আমার হাতে দুটো অপশন আছে। একটা হচ্ছে গিয়ে যে আমি আমার যে সেভিংসটা আছে সেটা হচ্ছে গিয়ে সেটা দিয়ে আমি আমার স্কিলটাকে, হ্যাঁ, আমি আমার স্কিলটাকে ডেভেলপ করার জন্য কাজ করতে পারি, যে আমি নিজে আরো কিছু হায়ার ডিগ্রি দিলাম বা হচ্ছে গিয়ে আমি কিছু ট্রেনিং সেশন অ্যাটেন্ড করলাম যেগুলো দিয়ে কিনা আমার হচ্ছে গিয়ে আমি আরো স্কিলড হব। সো আমার স্টুডেন্টরা আমার কাছে বেটার সার্ভিস পাবে। বা আমি যদি অ্যাজ এ ডক্টর চিন্তা করি, অবশ্যই সেখানেও তারা এগুলো করতে পারে। সো কিন্তু যদি এখন ইনফ্লেশন যেহেতু হাই, আমাকে তো আমার নিজের ফ্যামিলি মেনটেন করতে হবে, আমার নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশন মেনটেন করতে হবে। আমি কিন্তু চাইলেও হচ্ছে গিয়ে আমি এখন এই সিচুয়েশনে যদি আমি চিন্তা করি, আমি কিন্তু চাইলেও হচ্ছে গিয়ে আপনার মানে যেটাকে বলা যায় যে করতে পারবো না, আমি এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারবো না। তো আমি কিন্তু বাধ্য হব যে যেই টাইমটা বা অ্যামাউন্ট আমি ইনভেস্ট করছিলাম ফর হচ্ছে গিয়ে আমাদের পারপাসে, সেটা কিন্তু আমি ইনভেস্ট করতে মানে আমার যে রিসোর্সটা যেটা কিনা আমার প্রোডাকশনের জন্য ইউজ করার কথা, সেই রিসোর্সটা আমি প্রোডাকশনের জন্য ইউজ না করে, অর্থাৎ সেটা মানি হতে পারে, সেটা র ম্যাটেরিয়ালস হতে পারে, সেটা আমি ইউজ না করে হচ্ছে গিয়ে আমি যেটা করব যে আমি সেটা কনজিউম করে ফেলবো। অর্থাৎ যে টাকাটা, ওই যে বললাম যে টাকাটা ইউজ করে আমি হচ্ছে গিয়ে যে টাকাটা ইউজ করে আমি হচ্ছে গিয়ে আপনার ইয়াতে যেতাম, যে আমি ইনভেস্টমেন্ট করতাম, নতুন প্রোডাকশনে যেতাম, সেটা আমার রিসোর্স, সেটা আমি ইউজ না করে আমি সেটা কিন্তু এখন যেহেতু আমি চলতেই পারছি না, আমি কি ইনভেস্টমেন্ট না করে আমি উল্টা হচ্ছে গিয়ে ওই টাকাটা প্রোডাকশনে খরচ করবো। আচ্ছা, এখন একটু সময় দিব, আমি জাস্ট 2 মিনিটস টাইম দিব। এই 2 মিনিটস টাইমটা সবার কাছেই গুগল আমাদের এই বইটার পিডিএফ ভার্সন আছে, জাস্ট 2 মিনিটস এর একটা টাইম তুলে দেখতে বলেছি। বই সবার কাছেই আছে, মানে পিডিএফটা যেহেতু সবার কাছে আছে, ওখানে কিন্তু
এই বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা আছে। আমি কিন্তু বলি নাই যে চুপ করে বসে থাকতে। এখান থেকে কোনো কোশ্চেন অ্যারাইজ হলে আমি কিন্তু এখন কোশ্চেন গুলো নিব। আচ্ছা মাহফুজ, আপনার আইডি লাস্টে হচ্ছে গিয়ে 183006011। মাহফুজুর রহমান, ক্যান ইউ হিয়ার মি? মাহফুজ, এই যে মাহফুজ জয়েন করে ঘুমায় গেছে। আচ্ছা মেহেদি হাসান, আপনার Yes, এটা কোন মেহেদি হাসান? এখন আমার আইডিতে দুইজন মেহেদি হাসান আছে। ম্যাম 50 181006050। ইয়েস আচ্ছা ম্যাম মেহেদি, একটু যদি ডোন্ট মাইন্ড আপনি যদি আইডিটা একটু মেনশন করে দিতেন। ওকে ম্যাম এরপরে যখন আজকে আর দরকার নেই, নেক্সট টাইম যখন জয়েন করবেন আমার ক্লাসে একটু আইডিটা মেনশন করেন। দুটো মেহেদি হাসান আছে তো, ওকে দেখা যায় আপনার অ্যাটেন্ডেন্স উনি পেয়ে যাচ্ছে। ওকে ম্যাম আচ্ছা মাহফুজ কি জয়েন করে ঘুমিয়ে গেছে? আচ্ছা নাফিসা নাওয়াল নীরব জয়েন করেছে। মোরসালিন পিয়াল, যে মোহাম্মদ মোরসালিন পিয়াল, আপনি কি আছেন? জি ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, আপনাদের যে একটু গো থ্রু করতে বলেছেন, বইটাকে একটু খুলে দেখেছেন এখন? বইটা কি খুলে দেখেছি আমরা? আমি কিন্তু একদম বাই রোটেশন, আমার ক্লাসে ঘুমানোর কোনো সুযোগ নেই। আই এম সরি, আমি নিজেও কষ্ট করে ক্লাস নিব, আপনাকে ম্যাম দিব না। জি ম্যাম ওই 116 নাম্বার পৃষ্ঠাই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 116 নাম্বার পেজ। আচ্ছা ওইটাই। আচ্ছা আমি চলে যাই, পিয়ালের কাছে আগে যাই। পিয়াল আপনি বলেন, আপনার কিছু বুঝতে অসুবিধা হয়েছে? মানে কোনো কোশ্চেন আছে? ম্যাম যতটুকু পড়েছি এখান থেকে। ম্যাম ওই ম্যাম হুম ওই ডাইভার্স রিসোর্সেস ফ্রম প্রোডাকশনটা যদি একটু একটু ছোট্ট করে বলতেন আর কি। আচ্ছা ওটা একটু কম ধরছে আর কি মাথায়। আচ্ছা। হুম, পিয়াল বলতে চাচ্ছিলেন, বলেন। ম্যাম অ্যাকচুয়ালি আসলে আমি অনেক লেট করে জয়েন করছি, তো আসলে খুব ভালোভাবে বুঝতে পারি নাই। আচ্ছা সানজানা শহীদ, কোনো প্রবলেম আছে? ম্যাডাম একদম শুরুর দিকে জয়েন করেছেন আজকের ক্লাসে। ম্যাম কোন জায়গায় বুঝতে অসুবিধা আছে? না এই ম্যাম। যতটুকু পড়েছি, বেশিটুকু পড়িনি, কিন্তু অল্প একটু পোর্শনই আমরা শেষ করেছি। আচ্ছা প্রবলেম নাই। সায়েদা তাবাসসুম সুম্পা, ঝুম্পার কি কোনো প্রবলেম আছে? ইয়েস ম্যাম। না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু মুহাইমিন একটু জিজ্ঞাসা করছে রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, উনি এই বিষয়টা বুঝতে পারছিলেন না, সেটাতে আসছিলাম। এটা খুব ইজি জিনিস, যে যেহেতু ইনফ্লেশন যখন আমরা বেড়ে গেল, আমার তো রিয়েল ইনকাম বাড়লো না, মানে আমার ইনকামটা তো বাড়লো না, আমার যা ইনকাম ছিল অ্যাজ ইট ইজ সেটাই থাকলো। তাহলে আমি আমার সার্ভাইভ করার জন্য আমি কি করব? সার্ভাইভ করার জন্য আমি হচ্ছে গিয়ে সার্ভাইভ করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমার সেভিংস থেকে আমি ইনভেস্ট মানে খরচ করা শুরু করবো। যদি আমার সেভিংস না থাকে তখন আমি কি করব? আমি আমার লেন্ডিং এ মানে আমি বড়োইং এ চলে যাব। তো আমি যখন বড় করছি, মানে মানে ধার করছি, ধার করা মানেটা কি? যে ধারটা তো আমার রিপে করতে হবে। রিপে করা মানে হচ্ছে রিপেটা করার সময় আমার নিজের যে অতিরিক্ত যে কিছু অর্থ আছে, বা নিজের অতিরিক্ত যে নিজের যদি কাছে যদি কোনো অ্যাসেট থাকতো, সেটা কিন্তু সহ আমাকে এই ধারটা শোধ করতে হয়। অর্থাৎ ইনফ্লেশন থাকলে সার্ভাইভ করার জন্য আমরা অনেক সময়ই বাধ্য হই
আমাদের যে সম্পদ থাকে সেটাকেও ব্যবহার করে বেঁচে থাকার জন্য। এই কারণে দেখা যায় যে সেই সম্পদটা আসলে কি হলো, মানে মেইন কথা ওই যে বললাম যে ধরেন আলুর দাম বাড়িয়ে দিয়েছে, সিন্ডিকেট করেছে, তাহলে আমি আমার সেভিংস স্পেন্ড করে আলু কিনলাম, তাহলে কি আমার সেভিংসটা হাত ঘুরে ওই সিন্ডিকেটরের কাছে চলে গেল, যে ওই সিন্ডিকেটরে আর্ন করার কথা ছিল, মানে ধরেন প্রফিট হওয়ার কথা ছিল 1 লাখ টাকা, আর সে এমন ভাবে সিন্ডিকেট করলো যে প্রফিট করলো হচ্ছে কি 10 লাখ টাকা, 10 লাখ টাকার প্রফিট হবে। তাহলে এই যে অতিরিক্ত যে টাকাটা আসছে সেটা কি, এই যে আমার সেভিংস থেকে আমি আপনার মতো সবার পকেট থেকে অতিরিক্ত যে 10 টাকা 10 টাকা করে ধরেন বের হয়ে যাচ্ছে, এইভাবে সে পেয়ে যাচ্ছে না? তো ঠিক একইভাবে ওয়েলথ, আমি ওই ধরনের অতিরিক্ত টাকাটা খরচ করার আমার উপায় নেই, তখন আমি আমার ওয়েলথ থেকে সেটাকে স্পেন্ড করছি, তাহলে কি আমার এই ওয়েলথটাও কি ঘুরে রিডিস্ট্রিবিউট হয়ে তার কাছে চলে গেল না? বিষয়টা অনেকটা এরকম। জিনিসটা আমরা আসলে বুঝতে পারছি না, একটু ম্যাক্রো বেসিসে চিন্তা করি, আমরা আসলে ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, তো এই কারণে সিনারিওটা বুঝতে অসুবিধা হয়। দেখেন, চালের দাম বাড়া মানে আমার জন্যও বাড়া, আপনার জন্যও বাড়া। সাপোজ এখন যদি চালের দাম ডাবল হয়ে যায়, আমরা চালের দাম কিন্তু অলরেডি বাজারে বাড়ছে, এই কারণে চালটা নিয়ে কথা বলছি। চালের দাম যদি বাড়ে, আমি যত যাই হোক চাল, মানে চালটা তো আমাদের লাগবেই। ওই যে ওটা বললাম যে চাল হয়তো আমি কম খাই, মানে হয়তো 5 কেজি চাল হলে আমাদের পার পার্সন হয়ে যাচ্ছে, কিন্তু 5 কেজি জায়গায় আমি এটাকে কমে কতটুকু করতে পারবো? 4.5 কেজি। এর কমে তো আর যেতে পারবো না, নাকি এর কমে আমরা চলে যেতে পারবো? পারবো? পারবো না কিন্তু যেতে। না না তাহলে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে আমি কোনোভাবেই চাইলে আমি আমার কনজাম্পশনটা কমাতে পারছি না, তাহলে আমি যদি কনজাম্পশন কমাতে না পারি, এই একইভাবে আমার মতো বাংলাদেশে আরো 18 কোটি মানুষ আছে, তাহলে আমি যদি ধরেন চাল কেনার জন্য পকেট থেকে অতিরিক্ত 100 টাকা খরচ করি প্রতি মাসে, তাহলে আমার এবং অলরেডি চাল তো হচ্ছে গিয়ে এলাস্টিসিটিতে আমাদের মনে আছে, এটাও তো আমিই পড়িয়েছি। এলাস্টিসিটিতে আমরা কি দেখেছিলাম, যে যেটা হচ্ছে গিয়ে ইনএলাস্টিক প্রোডাক্ট, বেসিক্যালি আমরা যে ডেইলি নিডস গুলোকে চিনি, এরা হয় ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ থেকে। প্রাইসের যতই পরিবর্তন হোক না কেন, আমাদের ডিমান্ডের কোনো প্রকার কোনো পরিবর্তন হয় না, আমরা কিন্তু এটা কিনবই। তো এই ধরনের ইনএলাস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে সাধারণত প্রফিট রেঞ্জটা অনেক বেশি, কারণ আপনি চাল যেই দামে বিক্রি করেন না কেন, আপনার পকেটে ধরেন 20 টাকা প্রফিট থাকবেই, এরকম একটা বিষয় থাকে। প্রোডিউসারদের কথা বলছি আমি। তো আমরা এইভাবে ধরেন আমি চাল যেটা কিনছিলাম অলরেডি, এখন যে দামে কিনছি এই দামেই ধরে নিচ্ছি যে যিনি ডিস্ট্রিবিউটর, সোল ডিস্ট্রিবিউটর, তার হচ্ছে গিয়ে 1 কোটি টাকা প্রফিট থাকে প্রতিদিন। এখন আমি আরো অতিরিক্ত 100 টাকা ব্যয় করতে বাধ্য হলাম চাল কেনার জন্য মাসে, তাহলে একইভাবে আমি যেমন বাধ্য হচ্ছি, মোহাইমেনও বাধ্য হচ্ছে, কেয়াও বাধ্য হচ্ছে, সঞ্জনাও বাধ্য হচ্ছে, বা ইয়াসিনও বাধ্য হচ্ছে, বা পিয়ালও বাধ্য হচ্ছে, সবাই কিন্তু এই 100 টাকা অতিরিক্ত ব্যয় করতে গিয়ে বাধ্য হচ্ছি না? তাহলে এই যে অতিরিক্ত 100 টাকা আমাদের পকেট থেকে বের হয়ে গেল, এভাবে 18 কোটি মানুষের পকেট থেকে অতিরিক্ত 100 কোটি টাকা বের গেল, তাহলে 18 কোটি গুণ 100, চিন্তা করেন কি পরিমাণ টাকা হয়, 180 কোটি টাকা অতিরিক্ত। এই 180 কোটি টাকা তাহলে কার কাছে গেল? আমার আপনার কাছে আসছে? আসেনি কিন্তু। এই টাকাটা সামহাও এনি কেস ওই যে যিনি সিন্ডিকেট তার কাছে চলে গেল। এবার বুঝতে পেরেছেন? তো কি হলো, জি। ইনকামটাও রিডিস্ট্রিবিউট হয়ে গেল না, ওয়েলথটাও রিডিস্ট্রিবিউট। এখন এই 100 টাকা আপনি কিভাবে কালেক্ট করছেন, ইটস আপ টু ইউ। সেটা কি অতিরিক্ত এই টাকাটা তার কাছে চলে গেল না? এই যে আমাদের দেশে আমরা দেখি না শর্টকাটে অনেকে বড়লোক হয়ে যায়, এই যে এইভাবে এরকম করে। সো এটাই হচ্ছে বিষয়। এখন আপনি বলবেন যে ম্যাডাম তাহলে কি এটা ইচ্ছাকৃত? হ্যাঁ, অবশ্যই ইচ্ছাকৃত। ইচ্ছাকৃতভাবে অনেক সময় এই ধরনের ফ্যাক্টর গুলো ইউজ করা হয়। ওকে, সো এবার আমরা চলে যাই হচ্ছে কি হাউ টু ক্যালকুলেট দ্য ইনফ্লেশন রেট। ওকে, সো টু ক্যালকুলেট দ্য ইনফ্লেশন ম্যাম, রেট, ইয়েস বলেন। হাইপার ইনফ্লেশন এটা কি জিনিস বলা যাবে? আচ্ছা, ভালো বইতে কোশ্চেন দেখছি। করেছে, বইয়ে আছে, হ্যাঁ ঠিক আছে, একটু তাহলে বই থেকেই বলি। আচ্ছা, বইয়ে একটা পয়েন্ট আছে which is called hyper inflation। এই যে আমরা যে পেজে আছি, পেজ মানে 116, পেজ নাম্বার 116 পেজে আছি। বইয়ের কত নাম্বার দান দেখি বলে নি। হ্যাঁ, 116 পেজেই আছে, যেখানে বইয়ের 116 পেজ। এটা পিডিএফ এ আমার হচ্ছে 148 পেজ আসে, এটা ডিভাইস টু ডিভাইস ভ্যারি করবে।
সো এখানে একটা ইনফ্লেশনের কথা বলেছি, ইনফ্লেশন অনেক ধরনের হয়ে যায়। সো এই ইনফ্লেশনটাকে আমরা বলি হচ্ছে কি হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন বলতে বোঝাচ্ছে এই ক্ষেত্রে ইনফ্লেশন রেটটা 50% বা এর অ্যাবোভ হয়ে যায়। মানে বুঝতে পারছেন কি কি খারাপ অবস্থা? অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের এখন যে দাম আছে এটার অলমোস্ট মানে টুয়াইস হয়ে যাবে, মানে 1.5 গুণ হয়ে যাবে দামটা। সো 1.5, এটা মানে অনেক বেশি। ধরেন এখন চালের দাম যদি 50 টাকা হয়, যদি 50% ইনফ্লেশন রেট হয়, চালের দাম হয়ে যাবে এক ধাক্কায় 75 টাকা। ডালের দাম যদি হয় 200 টাকা কেজি, ওইটা হয়ে যাবে 300 টাকা। মানে বুঝতে পারছেন প্রত্যেকটা প্রোডাক্ট এর দাম, মানে হাইপার ইনফ্লেশনটা যখন হয়, এটা ইনফ্লেশন রেটটা 50% আর মোর দেন 50% হয়ে যায়। হাইপার ইনফ্লেশন হলে যেটা হয় যে পুরোপুরি ইকোনমিক সিস্টেমটা কলাপস করে যায়, কারণ এতই ম্যাম এমন কি হয়? বুঝিনি, আবার বলেন। এরকম কি হয় হাইপার ইনফ্লেশন? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম। সো হাইপার ইনফ্লেশন হলে যেটা হয় যে পুরোপুরি ইকোনমিক সিস্টেমটা আমার পুরোপুরি হঠাৎ করে দেখবেন যে ইকোনমিক সিস্টেমটা মানে কোনোভাবেই কাজ করছে না। কাজ করছে না কিভাবে? আপনি প্রোডাকশন করে, মানে প্রোডাক্ট তৈরি করে আপনি মার্কেটে সাপ্লাই দিতে পারছেন না, বা আপনি এজ এ কনজিউমার প্রোডাক্টটা কিনতে পারছেন না, বা ওয়েজ রেট যেটা হচ্ছে সেটাতে আপনি তখন আর রাজি হবেন না, কারণ আমি আমার প্রোডাক্টের দাম এত বেড়ে যায়, আমি বলবো যে এই দামে আমি চাকরি করতে পারবো না, আমি এই স্যালারি যেটা পাচ্ছি এই স্যালারিতে আমি চাকরি করতে পারবো না, আমি চলতে পারছি না। ঠিক একইভাবে কৃষি শ্রমিকরা তারা বলবে এই দামে আমি হচ্ছে কি কাজ করতে পারবো না। যে শ্রমিক যারা কিনা, কারণ হচ্ছে কি এখন আপনি বললেন যে কৃষিতে কেন প্রোডাকশন হবে না ম্যাডাম, বীজের দামও তো ওইভাবে বেড়ে গেছে, ওর কাছে ওই টাকা নেই বীজ কেনার, তো সে সেটা কিনতে পারবে না। এরকম হচ্ছে বিষয়, ফার্টিলাইজারের দাম বাড়বে, ওয়াটারিং এর দাম বেড়ে যাবে, সবকিছুর দাম বেড়ে যাবে। তো হঠাৎ করে ইকোনমিটা কলাপস করে যায়। এরকম যদি কোনো কারণে হাইপার ইনফ্লেশন অ্যারাইজ হয়, গভর্নমেন্ট সাধারণত এই ক্ষেত্রে যেটা হয় যে বড় নোট ছাপায়, বা নোট মানে মানি সাপ্লাইটা বাড়িয়ে প্রবলেমটা সলভ করার চেষ্টা করে, বা ইনসেনটিভ দিয়ে সলভ করতে। এই ধরনের প্রবলেম সলভ করাটা খুবই ডিফিকাল্ট। এই ধরনের হাইপার ইনফ্লেশন আপনার হচ্ছে গিয়ে ফেস করছে এখন হচ্ছে গিয়ে যে জিম্বাবুয়েতে ট্রিলিয়ন ডলারেরও হচ্ছে গিয়ে আপনার কিন্তু ইয়ে আসছিল, মানে নোট আসছে জিম্বাবুয়েন ডলার। সো এরকম হাইপার ইনফ্লেশন জিম্বাবুয়ে ফেস করছে। এছাড়া অনেক ক্ষেত্রে ল্যাটিন আমেরিকার কিছু কান্ট্রি, স্পেশালি ভেনেজুয়েলা, তারপরে হচ্ছে ভেনেজুয়েলার পাশে কি বলিভিয়া, ওই ধরনের কিছু কান্ট্রি, তারা একটা সময় হাইপার ইনফ্লেশনটা ফেস করে। পরবর্তীতে তারা এটাকে মানে তখন যখন ওরা যে কমিউনিজম থেকে কিছুটা বের হয়ে আসার চেষ্টা করেছিল, তখন এটা ওরা ফেস করেছিল। কিন্তু এখন যদি বলেন, এখন হচ্ছে কি জিম্বাবুয়েতে এটা খুব বেশি, এই হাইপার ইনফ্লেশনটা জিম্বাবুয়েতে ওরা খুব বেশি। ওদের দেশে একটা পাউরুটি কেনার জন্য 10 লাখ ধরেন জিম্বাবুয়েন ডলার স্পেন্ড করতে হয়। এখন তাহলে 10 লাখ জিম্বাবুয়েন ডলার যদি পে করতে হয়, তাহলে আপনি বলেন যে ম্যাডাম 10 লাখ জিম্বাবুয়েন ডলার ওরা কোথায় পায়? ওদের স্যালারিটাও তখন দেখা যাচ্ছে যে বলছে ঠিক আছে যাও, আজকে থেকে যার স্যালারি ধরেন 1 লাখ জিম্বাবুয়েন ডলার ছিল, তার স্যালারি করে দিলে হচ্ছে 10 লাখ জিম্বাবুয়েন ডলার করে দিচ্ছে। বাধ্য হচ্ছে, এখন এই টাকার মূল্যটা কমে যাচ্ছে। মানে আমি না এই হ্যাজার্ড সিচুয়েশনটা আপনাদেরকে বুঝাইতেই পারছি না, মানে সিচুয়েশনটা কতটা খারাপ হয়ে যেতে পারে হাইপার ইনফ্লেশন হলে। এই বিষয়গুলো এখানে কাজ করতে থাকে। ওকে, এইবারে চলে যাই হচ্ছে কি হাউ টু ক্যালকুলেট দ্য ইনফ্লেশন। ইনফ্লেশনটা ক্যালকুলেট করার জন্য আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কি সিপিআই, which is কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সো কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে আমরা মানে আচ্ছা, ইনফ্লেশনটা অনেক ভাবে ক্যালকুলেশন করা যায়। 3টা ওয়ে আছে, 3টার মধ্যে হচ্ছে সিপিআই, আর একটা হচ্ছে পিপিআই, প্রোডাকশন প্রাইস ইন্ডেক্স, আর একটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এগুলো হচ্ছে কি মেইনলি আমার হোল ওয়ার্ল্ডে যে একসেপ্টেড যে প্ল্যাটফর্মটা আছে যেটা দিয়ে আমরা সিপিআই ক্যালকুলেশনে যাব, সেই একসেপ্টেড প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে আচ্ছা আমি জাস্ট এ মিনিট, আমি সো টু ক্যালকুলেট দ্য ইনফ্লেশন, আমি যেটাকে বলছেন যে দেয়ার আর সাম প্রসিডিউর। আমরা যেমন হচ্ছে গিয়ে যদি আনএমপ্লয়মেন্টও যখন আমরা ছিলাম, আমরা দেখেছিলাম যে বিভিন্ন রেট ক্যালকুলেশনের জন্য আমরা বিভিন্ন প্রসিডিউর যাচ্ছিলাম। সো ইনফ্লেশনটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, বেশ কয়েকটা ওয়ে আছে, তার মধ্যে ওয়াইডলি ইউজ যে ওয়েটা আছে হুইচ ইজ সিপিআই, আমরা সিপিআই কান ধরে হচ্ছে গিয়ে ইনফ্লেশনটাকে ক্যালকুলেশন করব। সো
সিপিআই টা কি এটা বুঝতে হবে আগে। সিপিআই হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আমরা ওটা বোঝার চেষ্টা করছি হোয়াট ইজ সিপিআই। আমি একটু এখানে নামাচ্ছি জাস্ট দেখানোর জন্য যে আসলে এখানে কি কি দেখাবে, বইয়ের মধ্যে কি কি পড়াবে। সো সিপিআই সম্পর্কে আমরা প্রথমে আসলে আইডিয়াটা নিব, that is what is actually CPI is. After that হচ্ছে কি আমরা মার্কেট বাস্কেট সম্পর্কে আইডিয়া নিব। সিপিআই ক্যালকুলেশনটা করতে হবে, আগে সিপিআই টা ক্যালকুলেশন করব, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা ক্যালকুলেশন করব, যেন মার্কেট বাস্কেটটা ক্যালকুলেশন করতে হবে। যে মার্কেট বাস্কেটটা ক্যালকুলেশন করতে পারবো তারপরে সেখান থেকে আমরা কম্পেয়ার করে কিন্তু হচ্ছে গিয়ে ইনফ্লেশনটা বা ইনফ্লেশন রেটটাকে ফাইন্ড আউট করে ফেলতে পারবো। এই হচ্ছে কি মোটামুটি বিষয়টা, এটাই হচ্ছে মোটামুটি বিষয়টা। তো আমরা হচ্ছে গিয়ে চলে যাই। তো সিপিআই টা যেটা বলতে বোঝাচ্ছে যে সিপিআই or consumer price index means the average of prices that is paid by the customer for a fixed market basket of goods and services. এখানে আপনাদের বইয়ে আসলে কাস্টমার মিনস দে মিন দ্যাট দ্য আরবান কাস্টমার, বাট অ্যাকচুয়ালি সিপিআই মিনস অ্যাকচুয়ালি অল ওভার দ্য কাস্টমার অফ ইকোনমিক্স। আমি এখানে আরবানটাকে স্পেসিফিকলি নিচ্ছি, ডেফিনেশন বই দেওয়া আছে, এই যে বলেছে consumer price index CPI, which is the measure of the average of prices paid by the urban customer for a fixed market basket of consumer goods and services. অর্থাৎ আমি একটা ফিক্সড মার্কেট বাস্কেট অফ গুডস এন্ড সার্ভিসের জন্য যে টাকাটা অন অ্যান এভারেজ পে করে থাকছি সেটাই হচ্ছে আমার সিপিআই। হ্যাঁ, এখন প্রথম প্রশ্ন ম্যাডাম, ফিক্সড বাস্কেটটা কি, মানে এই যে মার্কেট বাস্কেটের কথা যেটা বলছেন এই জিনিসটা আসলে কি? এটার জন্য বই একটা খুব সুন্দর কালার দিয়ে একটা মার্কেট বাস্কেট বোঝানোর চেষ্টা করেছে, আমি সেটা দিয়ে আসি। মার্কেট বাস্কেটটা বলতে আসলে বোঝাচ্ছে যে ইটস এ বান্ডেল অফ গুডস এন্ড সার্ভিসেস। আমরা মানে এটা একটা অদৃশ্য একটা বাস্কেটের মতো চিন্তা, একটা ঝুড়ির মতো চিন্তা করি, যে ঝুড়িতে অনেকগুলো প্রোডাক্ট আছে এবং সেই প্রোডাক্টের দাম অন অ্যান এভারেজ ওই প্রোডাক্ট গুলো কিনতে, ওই ঝুড়ির মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিনতে আমার অন অ্যান এভারেজ যে খরচটা করতে হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে আমার সিপিআই, সেটাই হচ্ছে আমার কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এখন কথা হচ্ছে গিয়ে এই বাস্কেটটা ম্যাডাম ক্রিয়েট করে কিভাবে? এই বাস্কেটে বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে ওই ইকোনমির বেসিক লিভিং স্ট্যান্ডার্ডের উপর, মাই মিস্টেক, লিভিং স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে। Say for example, in Bangladesh, when I made the CPI basket for Bangladesh, এই মার্কেট বাস্কেটের মধ্যে কি থাকবে দেখা যাবে যে দেখেন বাংলাদেশে হাউজিং এর জন্য কিন্তু আমাদের অনেক বেশি টাকা স্পেন্ড করতে হয়। সো ধরেন আমি যে মার্কেট বাস্কেটটা ক্রিয়েট করব সেটা একটা বিশাল অ্যামাউন্ট আমি আমার হাউজিং অর্থাৎ আমরা যে আমাদের যে লিভিং বা আমাদের যে শেল্টার সেটার জন্য আমি খরচ করে ফেলছি। দেন আমাদের সেকেন্ড একটা কস্টিং আসে কিন্তু ট্রান্সপোর্টেশন, না ফুড অ্যান্ড বেভারেজ, খাদ্য। তো তারপরে আমরা একটা বড় কস্টিং দিব। এখন এই যে খাদ্য যখন আমি সিলেক্ট করি, ধরেন ইউএস এর জন্য আমি যখন হাউজিং সিলেক্ট করছি, ইউএসএ তে কিন্তু ওরা নিজস্ব বাড়িতে থাকে, মানে ওরা আমাদের মতো এরকম রেন্টাল হাউসের বিষয়টা ওদের কনসেপ্টটা ওদের খুব কম, বা ওদের রেন্টটা এরকম না। সো ওইভাবে আমরা ক্যালকুলেশন করব। কিন্তু যখনই আমি বাংলাদেশের বেসিসে আমি হাউজিংটাকে ক্যালকুলেশন করতে যাব তখন বাংলাদেশের রেন্ট কেমন, বাংলাদেশে পার স্কয়ার ফিটের রেন্ট কেমন, সেভাবে কিন্তু আমাকে ওই মার্কেট বাস্কেটে বসাতে হবে দামটা। ঠিক একইভাবে ফুড এন্ড বেভারেজে যেটা হবে যে বাংলাদেশের ফুড, আমরা ধরেন বাঙালি আমরা কি খাচ্ছি, আমরা খাচ্ছি চাল ডাল ফিশ, হ্যাঁ এগুলো আসতে পারে। বাট আমি ইউএস এর যদি যাই ওরা কিন্তু চাল খাচ্ছে না, ওরা ওখানে খাচ্ছে গম। সো হুইট বা ফিশ বা ওরা যে পটেটো, ওরা যেহেতু মিটলোফ এগুলো খায়, সো ওটা দিয়ে অর্থাৎ ওদের খাদ্যাভ্যাস অনুযায়ী আমি কিন্তু ওদের ফুড গুলো নিব এবং এটা বেসিক নিড গুলো থেকে আসবে। দেন আসি হচ্ছে হেলথ কেয়ার। আমাদের দেশের মানুষের হেলথ কেয়ার নেওয়া পার্সেন্টেজ খুবই কম, আমি হেলথ কেয়ার সেভাবেই নিব। আমাদের দেশের এডুকেশনের জন্য যে পরিমাণ স্পেন্ডিং যেরকম হয়, আমরা যে ধরনের যে কোয়ালিটি এডুকেশন পাই এবং সেটার জন্য স্পেন্ডিং যেমন, সেটাকে আমরা এখানে ক্যালকুলেশনে আনবো। এভাবে করে আমরা আমাদের লিভিং স্ট্যান্ডার্ড ওয়াইজ, যেটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে, আবারও বলছি আমি আমাদের লিভিং স্ট্যান্ডার্ড ওয়াইজ একটা অদৃশ্য একটা বাস্কেট বা একটা ঝুড়ি তৈরি করব, যে ঝুড়িতে অ্যাকর্ডিং টু মাই লিভিং স্ট্যান্ডার্ড আমি কিছু গুডস এন্ড সার্ভিসেস দেবো এবং বেসিক্যালি 5টা গুডস এখানে আসবে, ফুড ক্লথ, 5টা বেসিক নিডস এখানে আসবে, ফুড ক্লথ শেল্টার হেলথ কেয়ার এন্ড এডুকেশন। ইয়া, you can say that means there we can see there is a recreation
or others goods and services or apparel, this kind of goods are here. It's actually according to the US's economic condition. আমাদের দেশে রিক্রিয়েশনের জন্য আমরা খুব কম টাকায় স্পেন্ড করি, বা আমরা আদার্স কনজাম্পশন, ওভারসিজ ট্রিপ, হলিডে প্যাকেজ, এই ধরনের পারপাসে খুব খুব আপনি জেনারেল লেভেলে না, মিডল ক্লাস মেন্টালিটি থেকে একটু বের হয়ে ওভারঅল ইকোনমি দিয়ে চিন্তা করেন, কতজন মানুষের পক্ষে সম্ভব আছে যে এটা ওভারসিজ ট্রিপ দেওয়া, বা একটা ভালো একটা প্রতি বছর, হ্যাঁ আমরা অনেকেই ট্রিপে যাই কিন্তু সেটা কিন্তু প্রতি বছর যেতে পারি না, এটা অনেক কয়েক বছর পর পর হয়তো অ্যাবিলিটি হয়। সো ওটাই বলছি, রিক্রিয়েশনের জন্য কিন্তু আমরা খুব যে বেশি স্পেন্ড করতে পারি তা না। তো এরকম একটা অদৃশ্য মার্কেট বাস্কেট আমরা তৈরি করি, এবং এই মার্কেট বাস্কেটটার এই প্রত্যেকটা গুডস এন্ড সার্ভিসের জন্য অন এভারেজ আমরা যে টাকাটা পে করছি, এটা টোটাল সামটাই হচ্ছে সিপিআই। বুঝাতে পারছি? সো ধরেন আমি আমাদের একটা সিপিআই বানালাম বাংলাদেশের জন্য, যেখানে হাউজিং আছে, ক্লোথ আছে, হেলথ কেয়ার আছে, এডুকেশন আছে। হ্যাঁ, তো এই যে চারটা পারপাস দেখেন, আমি কিন্তু এখানে সিকিউরিটি আনিনি, রিক্রিয়েশন আনিনি, বা হচ্ছে গিয়ে যে বলছি যে হলিডে বা আদার্স যে গুডস এন্ড সার্ভিসেস এর কনজাম্পশন আছে সেগুলো আনিনি। তো এটার জন্য অন এন এভারেজ আমি যা খরচ করব, বা আপন যা খরচ করবে, বা কেয়া যা খরচ করবে, এটাই কিন্তু আমার সিপিআই বাস্কেটের ভিতরে চলে আসবে। সো এটা ছিল হচ্ছে কি সিপিআই বাস্কেট। এবার চলে যাই যে হাউ টু ক্যালকুলেট দ্য সিপিআই, যেহেতু আমি ইনফ্লেশনের জন্য সিপিআই টা লাগবে। সো সিপিআই টা ক্যালকুলেশনের জন্য আমাকে ফার্স্ট অফ অল এই যে একটা সিপিআই বাস্কেট সিলেক্ট করতে হবে। উই হ্যাভ টু সিলেক্ট এ সিপিআই বাস্কেট. After that, conducting the monthly price survey. After that, calculating the CPI, মানে পুরো ওভারঅল প্রাইসটা বের করব। সো এই যে বলছিলাম মার্কেট বাস্কেটটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমি যেটাকে বলছিলাম যে ওই ইকোনমির উপরে, এই ইকোনমিটা কি ধরনের ইকোনমিক কন্ডিশনে আছে, তাদের লিভিং স্ট্যান্ডার্ড কেমন, কি ধরনের গুডস এন্ড সার্ভিসেস তারা পারচেজ করে, সেটার উপরে বেসিস করে আমরা কিন্তু হচ্ছে কি হাউজিং এন্ড আদার্স এইভাবে প্রাইস গুলো আমরা কিন্তু ফাইন্ড আউট করে নেব। এখন বলেন ম্যাডাম আমরা কিভাবে মান্থলি সার্ভে কন্ডাক্ট করি? এটা আপনার হেডেক না, এটা গভর্নমেন্টের হেডেক। গভর্নমেন্ট এটা এখান থেকে ফাইন্ড আউট করে নেয়। সো আমরা আসলে এখানে এইভাবে যাব না, আমরা জাস্ট হচ্ছে অন এন এভারেজ প্রাইসটা পেয়ে যাব, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব। এবার আসি ক্যালকুলেটিং দ্য সিপিআই। ক্যালকুলেটিং দ্য সিপিআই এর জন্য সেম থিং, আমরা রিয়েল জিডিপির মতো একটা বেজ ইয়ার ধরে নিব। বেজ ইয়ার ধরার পরে বেজ ইয়ারের যে প্রাইসটা থাকবে সেটাকে কনস্ট্যান্ট ধরে ডিফারেন্ট ইয়ারে আমরা হচ্ছে গিয়ে মাই মিস্টেক, বেজ ইয়ারের ফার্স্টে কস্টটা বের করে নিব। দেন বেজ ইয়ারে যে কস্টটা থাকবে সেটার সাথে কম্পেয়ার করে আমরা ডিফারেন্ট ইয়ারের হচ্ছে গিয়ে ডিফারেন্ট ইয়ারের আমরা হচ্ছে গিয়ে ইয়াটা পাবো, ডিফারেন্ট ইয়ারের হচ্ছে গিয়ে মার্কেট বাস্কেটের প্রাইসটা পাবো, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা কম্পেয়ার করে সিপিআইটা বের করে নেব প্রত্যেক বছরের। এবং প্রত্যেক যখন সিপিআইটা বের করে নেব, আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি, আমি এখানে আমার স্পটলাইটটা দিয়ে দেখাচ্ছি, সেখান থেকে আমরা ইনফ্লেশনটা বের করছি। ইনফ্লেশন রেটটা বের করার জন্য কি করব, যে সিপিআই অফ দিস ইয়ার, অর্থাৎ এই বছরে যে সিপিআই আসবে সেটা থেকে জাস্ট দ্য লাস্ট ইয়ারের সিপিআইটা মাইনাস করব, ডিভাইডেড বাই দ্য লাস্ট ইয়ার অফ সিপিআই মাল্টিপ্লাই বাই 100। সেখান থেকে কিন্তু আমরা ইনফ্লেশন রেটটাকে ফাইন্ড আউট করতে পারবো। সো আজকে আমি জাস্ট একটু ম্যানুয়ালি দেখাবো, নেক্সট ক্লাসে আমরা এই ম্যাথসটা হাতে কলমে করব। নেক্সট ক্লাসে অন টাইমে অ্যাটেন্ড করা ইজ ম্যান্ডেটরি। আমি আজকে কিন্তু অলরেডি আপনাদের অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন করে ফেলেছি। সো যারা আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে যারা হচ্ছে কি চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দিয়েছেন তাদের কোনো কিছু, তাদের জন্য আমি কিছুই করতে পারছি না, বিকজ আমার অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ। সো যেটা বলতে চাচ্ছিলাম, জি বলেন। আমি তো অ্যাটেন্ডেন্স দেই না ম্যাম। আপনি কে? রাসেল শেখ ম্যাম। রাসেল শেখের লেট অ্যাটেন্ডেন্স দিয়ে রেখেছি আমি একটা অ্যাটেন্ডেন্স নিয়েছি 8:45-এ, তখন আপনি ছিলেন না। আরেকবার অ্যাটেন্ডেন্স নিয়েছি 9:10-এ। সো ওই 9:10-এ যারা জয়েন করেছেন তাদেরটা আমি লেট দিয়ে রেখেছি ম্যাম। আমারটা এখন আমি ইয়া ধরে দিব না, আমি পার্টিসিপেশন লিস্ট ধরে দেখে দিয়ে দিয়েছি। ওটাই বলছি, আপনারা হচ্ছেন মাত্র 30-32 জন স্টুডেন্ট মানে এই সেকশনে, এবং সবাই আমার অনেক পছন্দের স্টুডেন্ট, সবাইকে আমি একদম আদ্যপান্ত জানি, এরকম টাইপের ব্যাপার। অনেকদিন ধরে চিনি। ম্যাম জি ম্যাম আমারটা ঠিক আছে? জি আপনারটা ঠিক আছে, আপনি থার্ড পারসন আজকে ক্লাসে জয়েন করেছেন। শুনতে চান সিরিয়াল শুনবেন? জয়নিং এ সিরিয়াল শুনবেন, প্রথম কে জয়েন করেছেন?
জি হ্যাঁ মা, আমি প্রথম জয়েন করছিলাম বাট আগের লিংকে। ও আচ্ছা, সবার প্রথমে জয়েন করেছে হচ্ছে সায়েদা তাবাসসুম সুম্পা আজকের ক্লাসে। সুম্পার পরে জয়েন করেছে মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং, তৌসিফ। তৌসিফের পরে জয়েন করেছেন হচ্ছে মুহাইমেন। মুহাইমেনের পরে আমি সরি তৌসিফ না, তারপরে জয়েন করেছে আজিজুল হাকিম, দেন মুহাইমেন, তারপরে তৌসিফ। তারপরে হচ্ছে গিয়ে তারপরে অনেকক্ষণ ধরে দেখলাম সঞ্জনা শহীদ ট্রাই করছে, জয়েন করছে, বের হয়ে যাচ্ছে। এই যে এইভাবে আমি আমি এগুলা সব চেক করতে থাকি। ওকে, সো এরপরে চলে যাই সিপিআই বাস্কেটের বিষয়ে আসি। তো নেক্সট ক্লাসে আমরা এটা ক্যালকুলেশনটা ওই যে বললাম হাতে কলমে করবো, এবং নেক্সট ক্লাসের অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি। এই ম্যাথ কিন্তু আপনার ফাইনালে থাকবে, এবং আমি ম্যাথ রিপিটেশনে যাব না। ওকে, সো সিপিআই বাস্কেট ক্যালকুলেশনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এরকম বান্ডেল অফ গুডস নিব। এই বান্ডেলটা ওই যে আগের মতো আমি টেবিল আকারে দিয়ে দিব আপনাদেরকে। এটার কোয়ান্টিটিটাকেও মেনশন করা থাকবে। এই যেমন ধরেন আমি এখানে দুটো প্রোডাক্ট পেয়েছি, অরেঞ্জ এন্ড হেয়ার কাট। এটা দুইটা বছর ছিল 2010 and 11. So as we know that is the oldest one will be the base year, so the 2010 will be the base year here. সো সেম প্রোডাক্ট নিতে হবে, অরেঞ্জ এন্ড হেয়ার কাট। কোয়ান্টিটি আমি দেখতে পেলাম হচ্ছে 10 and 5, প্রাইস দেওয়া ছিল 1 and 8। আমরা কি করবো, প্রাইস টাইম কোয়ান্টিটি, অর্থাৎ কোয়ান্টিটিকে প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করে একটা দাম পেলাম। সো 10 গুণ 1 ইজ ইকুয়াল টু 10, একইভাবে 5 টাইমস 8 ইজ ইকুয়াল টু 40। সো দিস ইজ দ্য কস্ট অফ সিপিআই বাস্কেট। এই দুটোর কস্টিং বের করলাম, খরচটা বের করলাম, দেন এই দুটোকে সাম করলে কি হলো, একটা প্রাইস চলে আসলো। ইন দ্য সেম ওয়ে 2011 এরও আমরা সিপিআই বাস্কেটটা বের করতে পারবো। বাট এখানে একটা টুইস্ট আছে। যখন আমরা রিয়েল জিডিপি ক্যালকুলেশনে যেতাম ওখানে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম হচ্ছে কি প্রাইসটাকে, ঠিক কিনা? বেজ ইয়ারের প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম না? জি ম্যাম। এখানে আমরা কনস্ট্যান্ট ধরে নিব হচ্ছে গিয়ে বাস্কেটটাকে, মানে কোয়ান্টিটিটাকে। কেন বাস্কেটটাকে কনস্ট্যান্ট ধরে নিব? কারণ হচ্ছে কি এখানে তো কম্প্যারিজন করছে, তো কম্প্যারিজন করার জন্য যদি আমি যদি ইনফ্লেশন বের করতে চাচ্ছি, তাহলে এই যে একটা মার্কেট বাস্কেট নিলাম না, ওই মার্কেট বাস্কেটের কি ডিফারেন্ট ইয়ারে যে প্রাইস গুলো হলো সেটা থেকেই তো আমি আসলে প্রাইস লেভেল আসলে কত বাড়ছে না কমছে সেটা তো বের করতে পারবো। আমি যদি মার্কেট বাস্কেটটাই চেঞ্জ করে ফেলি, অর্থাৎ এই বছর 5 কেজি চাল, পরের বছর নিলাম 10 কেজি চাল, তাহলে তো হলো না। আমি যদি একই বাস্কেট দিয়ে এই বছরে এই বাস্কেটটা কিনতে আমার কত খরচ হচ্ছে, নেক্সট ইয়ারে কত খরচ হবে, তারপরের ইয়ারে কত খরচ হবে, এইভাবে যদি বের করি তাহলেই না কম্প্যারিজনটা পসিবল। সো ইনফ্লেশনের বেসিক থিং কিন্তু বলে উই নিড ফিক্সড বান্ডেল অফ গুডস এন্ড সার্ভিসেস। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু কোয়ান্টিটিটাকে আমি সেম রেখেছি। কোয়ান্টিটিটাকে সেম রেখে দেন হচ্ছে গিয়ে প্রাইস তে টাইমস করে আমরা এটা পাবো। সো যখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ারের সিপিআই ক্যালকুলেশনে যাব তখন কিন্তু আমরা কোয়ান্টিটিটাকে সেম রাখবো। তো এই কারণে যেটা আপনারা দেখবেন যে বান্ডেল অফ গুডস কিন্তু আমি বারবার মেনশন করব না, একবার মেনশন করে দেবো। যে টেবিলটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ওখানে দেখবেন যে একবারে হয়তো বলে দেবো যে 10 কেজি রাইস, 20 কেজি হুইট, 10 পিসেস অফ ক্লোথ, এইভাবে হয়তো বলে বান্ডেলটা দিয়ে দিব, এবং ডিফারেন্ট ইয়ারের প্রাইস থাকবে এবং সেখান থেকে আমরা সিপিআই তে যাব। সো সিপিআই ক্যালকুলেশনের জন্য তাহলে কি করতে হবে, ফার্স্ট উই হ্যাভ টু সিলেক্ট দ্য বেস ইয়ার and the oldest one will be the base year. Then we have to select the bundle of goods, আমাদের bundle of goods টা দেওয়া থাকবে বা সিপিআই বাস্কেটটা দেওয়া থাকবে। Then you have to multiply the specific goods quantity with the specific price and add up them. You will find out the cost of CPI basket of each year. When you find out the cost of CPI basket of each year, for example, here the cost of CPI basket on 2010 is $50 and 2011 is $70. So when you find out the cost of CPI basket of each year, then you can find out the CPI, which is consumer price index of each year, by this formula. The formula is cost of CPI basket in current year divided by the cost of CPI basket on base year multiplied by 100. সো লাইক আমি একটু বলে দিই, এখানে সিপিআই ক্যালকুলেশনের সময় আমরা এটা স্কিপ করব, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই আমরা করব না, দরকার নাই। সো এই ক্ষেত্রে যেমন ধর 2010 এর আমরা বুঝতেই পারছি যে 50 ডিভাইডেড বাই 50, যেহেতু কারেন্ট ইয়ার আর বেস ইয়ার সেম, এখানে সিপিআই টা আসবে 1। আবার একইভাবে 2011 এটা আসবে হচ্ছে 1.2, বিকজ 2011 এ হচ্ছে কারেন্ট ইয়ারে সিপিআই হচ্ছে 70 এন্ড বেস ইয়ারে সিপিআই হচ্ছে 50, সেটা আসবে হচ্ছে 1.4, এটা আসবে এরকম।
সো নেক্সট ক্লাসে আমরা ক্যালকুলেশন অফ সিপিআই এন্ড অ্যাকচুয়ালি ইনফ্লেশন রেট এটা আমরা আরো ভালোভাবে মেজার করব এন্ড যেটা বলছি নেক্সট ক্লাসের অ্যাটেন্ডেন্স একদম অন টাইমে ম্যান্ডেটরি, আদারওয়াইজ ইউ উইল নট গেট দ্য অ্যাটেন্ডেন্স। আর আমি ম্যাথসটা রিপিটেশনে আসবো না। এন্ড আপনার যদি মনে হয় না ম্যাডাম আর ম্যাথ করার কোনো দরকার নেই, আমি আমার মতো খুশি আছি, তাহলে ঠিক আছে। Okay, so do you have any problem regarding today's topic? Yes, ma'am. Yes, বলেন। ম্যাম ম্যাথের কথা বলি ম্যাম, আপনি যেটা মাত্র বললেন যে এই সিপিআই ম্যাথে ম্যাম কোয়ান্টিটি অলওয়েজ সেম থাকবে বাট প্রাইস যেটা ওটা ডিফার করবে তো ম্যাম। আর আরেকটা যে ক্যালকুলেশন বললেন যেটা আপনি যে বেস ইয়ার ডিভাইডেড বাই কারেন্ট ইয়ার, ওটার সাথে আমরা কি 100 গুণ করব না নাকি? না, ওটা 100 গুণ করব না। সিপিআই টা ক্যালকুলেশন এর দরকার নেই, কারণ আমরা না ইনফ্লেশনটা যখন ক্যালকুলেশন করব দেখবেন ওখানে না 100 দিয়ে মাল্টিপ্লাই করার পার্সেন্টেজে নিয়ে যাওয়ার একটা বিষয় থাকে। সো বারবার 100 দিয়ে মাল্টিপ্লাই করে কেন আমি যাব? এইজন্য এখানে আমরা সিপিআই ক্যালকুলেশনের সময় 100 দিয়ে মাল্টিপ্লাই করাটা স্কিপ করব। এটা এরকম কোনো মেজর প্রবলেম না। আচ্ছা এই ঠিক আছে। আচ্ছা, আর আমরা তো ম্যাথ করি না আজকে, জাস্ট বেসিক আইডিয়াটা দিলাম, যেহেতু আপনাদের সাথে স্লাইডও শেয়ার করা আছে এবং বইও আছে, আপনারা চাইলে নিজেরাও ম্যাথটা করে দেখতে পারবেন। এই জন্য আমি আসলে ওভারঅল একটা আইডিয়া দিলাম, দেখে নিতে পারেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পুরো ম্যাথটা করাবো। আর কারো কোনো প্রবলেম আছে? ম্যাম মিডের রেজাল্ট কবে দিবেন? মিডের রেজাল্ট সত্যি কথা বলবো, করার সুযোগ অনলাইন ক্লাসে খুব কম, যদি আপনি একদম ইরেগুলার না হন। ওকে, সো নেক্সট আমি একটা তাদের মেকআপ ক্লাস নিব আমি বলে রেখেছি, এটা একটু পরে নেই, এখন আপাতত না নেই। মেকআপ ক্লাসটা নেক্সট উইকে সাথে কথা বলে একদিন কনভিনিয়েন্ট টাইমে নিয়ে নিব, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। Assalamualaikum, ma'am. আসসালামু আলাইকুম ম্যাম। Allah Hafiz, ma'am.